সুপ্রিয় দর্শক, শুরু করছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান বিবিএস কেবলস এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি তাহসিনা ইয়াসমিন। আজ আমরা আলোচনা করব ভ্যাট নিয়ে যত কথা এই বিষয় নিয়ে। সঙ্গে রয়েছেন বিএফটিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, এনবিআর এর ভ্যাট অনলাইন প্রকল্পের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাকির হোসেন এবং এফবিসিসিআই এর সাবেক উপদেষ্টা মঞ্জুর আহমেদ। এছাড়াও আমাদের সাথে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা। সুপ্রিয় দর্শক, আলোচনা জুড়েই থাকবে ভ্যাটের হার, প্যাকেজ ভ্যাট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপরের প্রভাব, ভ্যাট ফেরত, ব্যবসায়ীদের বিরোধিতা, এসব বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। এসব নিয়েই কথা হবে অতিথিদের সঙ্গে। আমরা আজকের আলোচনার শুরুতে জাকির হোসেনের কাছ থেকে আসলে জানতে চাইবো যে নতুন আমরা যে ভ্যাট আইনের কথা শুনছি এবং এটা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে, এর পেছনে আপনাদের কি ফিলসফিটা কাজ করছে এবং এটার পেছনে আসলে কতটুকু যৌক্তিক এই নতুন ভ্যাট আইন, এই বিষয়ে আপনাদের মতামতটা কি? ধন্যবাদ তাহসিনা। নতুন ভ্যাট আইন বলেন আর ট্যাক্স আইন যেটাই বলেন না কেন, এটার তিনটা পার্টি থাকে, তিনজন মিলিয়ে কাজটা করে। এক হলো ট্যাক্স পেয়াররা, জনগণ; দ্বিতীয়ত হলো ব্যবসায়ীরা যারা এই আইনটা বাস্তবায়ন করে; তৃতীয়ত হলো সরকার। এখানে অ্যাকচুয়ালি সরকার হলো মিডিয়েটর। জনগণ ভ্যাট দেন, আইনের যে কাঠামো আছে সেই কাঠামোর মাধ্যমে জনগণ ভ্যাট দেন একটা নির্দিষ্ট হারে। এখন এটা যেটা নির্ধারণ করা আছে 15%, ব্যবসায়ীরা সেটা আদায় করেন। আবার সরকার সেই টাকাটা নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে জনগণকে ফিরিয়ে দেয়। ফলে এই আইনের আলটিমেটলি অবজেক্টিভস হলো জনগণ, জনগণের কাছ থেকে অর্জিত টাকা দিয়ে জনগণেরই বৃহত্তর উপকার করা। তো সেই ক্ষেত্রে সবসময় সরকারের একটা অবজেক্টিভস থাকে, যেহেতু ব্যবসায়ীর এখানে একটা ইনভলভমেন্ট থাকে এবং এখানে সরকার তাকে এই জন্য কোনো ধরনের পে করে না, যাতে ব্যবসায়ীদের ইনভলভমেন্ট এখানে মিনিমাম রাখা যায়, ব্যবসায়ীদের যেন ইনভেস্টমেন্ট করতে না হয়, করলেও তার যেন খুব মিনিমাম একটা অবজেক্টিভস থাকে। তো নতুন আইনের ফিলোসফির কথা বলছিলেন। নতুন আইনের বেসিক্যালি অনেকগুলো ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট আছে, এর মধ্যে আমি তিনটা মেজর জিনিস আমরা বলবো। এক হলো কমপ্লায়েন্স রেট বাড়ানো। এখনকার ব্যবসায়ীদের মধ্যে আমাদের ভ্যাট নিবন্ধন অনুযায়ী গত মাসের হিসাব অনুসারে 8,64,000 ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান আছে। তার মানে 8,64,000 ব্যবসায়ী আমাদের সাথে নিবন্ধিত। খুব দুর্ভাগ্যজনক হলো সত্য, মাত্র 32,000 তার মধ্যে রিটার্ন সাবমিট করেন। অন্য যারা আছেন তাদের শুধু বাংলাদেশে 32,000 লোক ব্যবসা করেন তা না, এর মধ্যে আরো অনেক লোক ব্যবসা করেন যারা জনগণের কাছ থেকে ঠিকই ভ্যাট আদায় করেন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই ভ্যাটটা সরকারের কাছে এসে পৌঁছে না। ফলে সরকার জনগণকে সেই টাকাটা ফেরত দিতে পারে না বিভিন্ন ধরনের সার্ভিস এবং বিভিন্ন গুডস বা সরকারের যে ফ্যাসিলিটিস আছে সেগুলো আকারে। জনগণ কিন্তু পে করেন। এইটা বাড়ানো একটা বড় অবজেক্টিভস। দ্বিতীয়ত হলো সাপ্লাই চেইন বাংলাদেশে কাজ করে না। আপনার আমদানি থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত যে একটা গুডস বা সার্ভিস যায়, কনজিউমার ফাইনালি তার নিজের অর্জিত টাকা দিয়ে, তার কষ্টের টাকা দিয়ে কিনে সে ভোগ করে তার প্রয়োজন অনুযায়ী। এইটা মাঝখানে 4-5টা হাত হয়ে আসতে পারে। সাপ্লাই চেইনটা হলো আমদানি থেকে শুরু করে কনজামশন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যে এখানে হ্যান্ড ওভার হয় সার্ভিস বা গুডস, তার মাঝখানে একটা ইনভয়েস থাকবে। তার মানে যিনি পারচেস করবেন উনি সেলারের কাছ থেকে ইনভয়েসটা চেয়ে নেবেন এবং যিনি সেল করবেন উনিও তার বায়ারকে ইনভয়েসটা ইস্যু করবেন। এইটাই হলো আসলে একটা ইকোনমির হার্ট। যে কোনো ইকোনমি ভালো না খারাপ এইটা বোঝার সবচেয়ে বড় একটা কম্পোনেন্ট হলো তার সাপ্লাই চেইনটা প্রপারলি অপারেট করে কিনা। বাংলাদেশে খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে এই সাপ্লাই চেইন বাংলাদেশে অপারেট করে না। এর জন্য 91 ভ্যাট আইন অনেকাংশে দায়ী। তৃতীয় ফিলোসফিক্যাল দিক যেটা, সেটা হলো ইনফর্মাল ইকোনমিকে ফর্মাল সেটআপে নিয়ে আসা। আপনারা জানেন যে বাংলাদেশে ক্যাশ ট্রানজেকশন, তারপরে ইনফর্মাল ইকোনমির রেটটা অনেক হাই। কিছুদিন আগেও একটা রিপোর্ট এসছে, যেটা পত্রিকায় এসছে বড় বড় করে, লিড নিউজ হয়েছে অনেকগুলো পত্রিকার, যে বাংলাদেশে 65% হলো ইনফর্মাল ইকোনমি।
এখন বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং 2041 সালের মধ্যে আমরা যে জায়গায় যেতে চাই, ওই জায়গায় যাওয়ার জন্য বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে এই কষ্ট বিয়ার করা সম্ভব না যে 65% ইনফর্মাল ইকোনমি রেখে আমি এসডিজি গোল অথবা ভিশন 2041 আমি অ্যাচিভ করতে পারবো। এই 2041 অ্যাচিভ করতে হলে আমার যে বিজনেস এনভায়রনমেন্ট লাগবে, সেই এনভায়রনমেন্টটা এস্টাবলিশ করতে হবে। আপনার আজকের প্রথম আলো যদি দেখেন তাহলে দেখবেন সেখানেও আছে যে ফরেন ইনভেস্টমেন্ট কমে গেছে। ফরেন ইনভেস্টমেন্ট যে উইশ লিস্ট যেটা হয়, যে আগ্রহ প্রকাশ করে, সেটা এই বছর 24% কমে গেছে গত বছরের চেয়ে, আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অনেক কমে গেছে। এর প্রধান কারণ হলো ইনফর্মাল ইকোনমির দাপট। যেহেতু আমার এসডিজি গোল বলেন আর ভিশন 2041 বলেন, সেটা অনেক বড়, ওইটা অর্জন করতে হলে সরকারকে অনেকগুলো ম্যাসিভ রিফর্মের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। পুরো বাংলাদেশের ইকোনমিতে রিফর্ম করার প্রয়োজন হচ্ছে। সরকার টাকা বানাইতে পারে না। এসডিজি গুলো অর্জন করতে হলে যে পরিমাণ টাকা লাগবে সেটা এই দেশের জনগণকেই দিতে হবে। জনগণের যে পরিশ্রম, আলটিমেটলি এই পরিশ্রমের অ্যাকুমুলেটেড রেজাল্ট হলো সরকারের কাছে যে টাকা আসে বা সরকার যেটা দেয়। ফাইনালি কিন্তু জনগণই সবকিছুর উৎস, জনগণই টাকা দিচ্ছে, আর জনগণের কাছ থেকে টাকাটা নিতে হবে। ভ্যাটের জন্মই জনগণের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আবার বৃহৎ আকারে ফেরত দেওয়া, আরো বেটার আকারে ফেরত দেওয়া। তো এই বিষয়গুলো চিন্তা করে সরকার প্রথমেই চিহ্নিত করেছে যে আমাদের লোফলটা কোথায়। আমি যে 3টা কারণ বললাম, কমপ্লায়েন্স রেট কম, আমাদের ভ্যাট চেইন কাজ করে না, 3 নম্বর হলো ইনফর্মাল ইকোনমি। তো এইগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে উপায়টা কি? প্রথম উপায় হলো আপনার ভ্যাট। আপনি যদি চিন্তা করেন, ভ্যাট কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশনকে ট্রেস করে। আপনি একটা দোকানে যান, 10 টাকার চানাচুর কিনেন, সেখানে কিন্তু দোকানদার ওই 10 টাকার চানাচুরের বিপরীতে একটা ইনভয়েস দিচ্ছে আপনাকে। এই ইনভয়েসটা হলো ইকোনমিকে ফর্মাল করার সবচেয়ে বড় ওষুধ। জি, আমরা এই প্রসঙ্গে আপনাদের যে ফিলসফি গুলো কাজ করছে বলছেন, যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো শুনলাম, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্যবসায়ীদের সাথে এনবিআর এর প্রচন্ড মতবিরোধ চলছে গত কদিন ধরে এই বিষয় নিয়ে। তো ব্যবসায়ীদের প্রসঙ্গে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, মনজুর আহমেদ স্যারের কাছ থেকে, যে বিরোধের জায়গাগুলো আমাদেরকে যদি একটু স্পষ্ট করে বলতেন। ধন্যবাদ এসিটিভিকে খুব সময়োপযোগী একটা বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ সৃষ্টি করার জন্য। জাকির ভাই যেটা বললেন সেটা ঠিকই আছে, মুখবন্ধ হিসাবে ঠিকই আছে, কিন্তু বাস্তবায়নের কৌশল বা সাবস্টান্সিভ পার্ট অফ ইট, কি কৌশল, কি উপাদান দিয়ে এই লক্ষ্যে পৌঁছানো যায়, সেখানে ঘাটতি আছে। মূসক আইনের কৌশলগত কিছু দিক এখানে আমাদেরকে ফোকাস করতে হচ্ছে। মূসক আইনের একটা আইনের দ্বারা যদি বিজনেস প্রসেসটাকে পরিবর্তন করতে চান, এই ধারাটা সঠিক না। বিজনেস প্রসেসটাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে, আইনটা ওই বিজনেস প্রসেসকে অনুসরণ করে প্রয়োগ করতে হবে। ইট ইজ নট দ্যাট আইন অনুযায়ী বিজনেস করতে হবে, তাহলে বিজনেস হবে না। এই ফান্ডামেন্টাল কনসেপ্টটার থেকে গ্যাপটা তৈরি হয়েছে। এগুলো ডেস্কটপ ভিশন, ডেস্কটপে বসে হাই ইন্টেলেকচুয়াল দিয়ে এগুলো ডেস্কটপ ভিশনে প্যারামিটার কম্বিনেশন করে এই ধরনের আইডিয়াস চলে আসে। সো ফার সো গুড, এগুলো দরকার, কিন্তু এটাকে আপনাকে ইন্টিগ্রেট করতে হবে বিজনেস প্রসেসে। আজকে আমাদের যারা আরো আমাদের সাথী যারা আছেন তারা বলবেন ব্যবহার বিজনেস প্রসেসটাকে আইন দিয়ে পরিবর্তন করার চেষ্টাটা বিফলে যাবে, হবে না। বিজনেস প্রসেসের সাথে আইনটাকে ইন্টিগ্রেট করার বন্দোবস্ত করতে হবে, এইখানে গ্যাপটা তৈরি হয়ে গেছে। মূসকের ক্ষেত্রে আমাদের প্রাইভেট সেক্টরের যে ওনাদের সাথে বেসিক ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটার ক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাপটা কিন্তু অনেক দূরে। 2009 সালে যে গ্যাপটা ছিল এবং 2012 সালের আইনের মধ্যে যে গ্যাপটা আছে এখন পর্যন্ত, এই গ্যাপটা কিন্তু অনেকাংশে আলোচনার মাধ্যমে কিন্তু আমরা গ্যাপটা দূর করার বিভিন্ন পদ্ধতি, আমরা বিভিন্ন সিদ্ধান্ত আমরা নিয়েছি, জয়েন্ট সহমত আমাদের হয়েছে যে এই বিষয়ে আমাদের কিছুটা অ্যাডজাস্টমেন্ট দরকার, যেটাতে আমাদের আলী আহমদ সাহেব সেখানে সেই কমিটির চেয়ারম্যান ছিলেন, আমি সেখানে তার একজন সদস্য ছিলাম। উনি একটা জিনিস বেঞ্চমার্ক করেছিলেন নেগোসিয়েশনে, আমাদের মধ্যে খুব সিরিয়াস ডিবেট হয়েছিল এনবিআর এর সাথে
যারা সম্মানিত মেম্বার ছিলেন ওই কমিটিতে এবং আমরা প্রাইভেট সেক্টর থেকে, সেখানে আমরা ডিবেটেড অন দি এইসব যে বিষয়গুলি জাকির ভাই উপস্থাপন করেন এগুলোর উপরে আমাদের থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে। যখন সলিউশন হচ্ছিল না তখন আমার চেয়ারম্যান সাহেব আলী আহমদ সাহেব বললেন যে ঠিক আছে, আপনারা তো এখন মুখের কথা বলছেন, আপনার পক্ষের সমর্থনে আপনারা ডকুমেন্টেশন দিয়ে আপনাদের জাস্টিফাই করেন হোয়াট ইউ আর সেইং ইজ দি ওয়ার্ল্ড প্র্যাকটিস। সেই হিসাবে আমরা কিন্তু ক্রস কাটিং করে আমরা 7টা সুপারিশে এসেছি। এই সুপারিশগুলি হচ্ছে আমাদের গ্যাপ এনবিএ বিটুইন দি যারা আইনটা ড্রাফট করেছেন যে সংস্থা আর প্রাইভেট সেক্টরের চাহিদা বিজনেসের প্রসেস সাথে। আমাদের কথা হচ্ছে যেটা আমাদের বিশেষজ্ঞরা বলে থাকেন, বিজনেস প্রসেসটাকে রিফর্ম করা এটা আলাদা প্রক্রিয়া। আইন দিয়ে বিজনেস প্রসেস রিফর্ম হবে না। বিজনেস প্রসেসটা নিজস্ব নিয়ম কর্পোরেট কালচারে গ্রো করবে, কম্পিটিশনে গ্রো করবে, রিজিয়নাল গ্লোবাল কম্পিটিশনে এটা নিজে থেকে গ্রো করবে। ফরেন ইনভেস্টমেন্টের যে বেস্ট প্র্যাকটিস গুলি আসবে এখানে তারা আদলে আমাদের বিজনেস প্রসেসটা ডেভেলপ করবে। এটা ডাইনামিক প্রসেস, এটা কোনো আইন দিয়ে পরিবর্তন হয় না। তো এখন এইটার ক্ষেত্রে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে আমাদের মূসক আইনের সবচেয়ে বড় দিকটা হচ্ছে এটা 15% ভ্যাট যেটা বলা হচ্ছে, এটা ক্রেডিট সিস্টেম ভ্যাট। এখানে ভ্যালু অ্যাডেড ভ্যাটটা পোর্শনটা এই আইনে নাই, যেটা আগের আইনে ছিল। এখন আর একটা জিনিস আপনারা শুনে থাকবেন, আগের আইনটা খুবই খারাপ, ওটাতে এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, তাই জন্য নতুন আইন করা হচ্ছে। নতুন আইন ভালো, কিন্তু একটা আইন ভালো হওয়ার জন্য আরেকটা আইনকে খারাপ হওয়ার দরকার নাই তো, ওইটাও ভালো। এবং ওই ভালো হওয়ার 91 সালের পর থেকে এই আইনের অধীনে এই ক্রমাগত ভাবে কি বলে অসঙ্গতি থাকা সত্ত্বেও 22 থেকে 25% পর্যন্ত ক্রমাগত এক নাগাড়ে ডিউটিটা বেড়েছে। কাজে যেখানে 22% 25% কনস্ট্যান্ট রেটে গতি সঞ্চার হচ্ছে ট্যাক্সে, সেটাকে আপনি ব্যর্থ আইন বলতে পারেন না, খারাপ আইন বলতে পারেন না। আর নতুন আইন ভালো হওয়ার জন্য ওটাকে খারাপ হওয়ার কোনো দরকার নেই, ওইটা ভালো আইন। আমরা যেটা বলছি গ্যাপটা যেটা সেটা হচ্ছে এখানে ভ্যালু অ্যাডেড পোর্শনের উপরে যে ভ্যাটটা এটা সম্পর্কে বলা হয়নি। এইটা না থাকাতে বিরাট একটা গ্যাপ তৈরি হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন একটা ফ্যান বিক্রেতা নওপুরে বা বিভিন্ন 2000 টাকার একটা ফ্যান বিক্রি করলো। আমাদের ভ্যাট সিস্টেমে যেটা আমাদের 2012 সালের আইনে আছে, সেখানে আমাকে 15% ভ্যাট দিতে হবে। তো 2000 টাকায় আমার ভ্যাট আসে, যদি বিক্রি করি আমি 2000 টাকায়, তাহলে 15% 300 টাকা ভ্যাট আসে। এই 300 টাকা কিন্তু কাস্টমার দিবেন। পাবো কি পাবো না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আমি কতটুকু ক্রেডিট পাবো, আমি যদি ভ্যালু চেইন না থাকে তাহলে আমি ক্রেডিট পাবো না, তাহলে আমার তো লস নাই। ওনারা বলে থাকেন বা অনেকেই বলে থাকেন, যারা ডেস্কটপ ইন্টেলেকচুয়াল তারা বলে থাকেন যে কাস্টমার ভ্যাট দিবে, আপনি জমা দিবেন, আপনার অসুবিধা কোথায়? অসুবিধা নাই, কাস্টমার তো 2000 টাকার ফ্যানে 300 টাকা দিয়ে ফ্যান কিনবে না। এই কালচারটা নাই, কারণ আমাদের বিজনেস প্রসেসটাতে আসেন। বিজনেস প্রসেসটা হচ্ছে এত সিভিয়ার কম্পিটিশন। 2000 টাকার ফ্যান যদি আমি একটা কিনি, আমাদের ক্রস প্রাইস যদি 2000 টাকা হয়, ন্যাশনাল ফ্যান টঙ্গীর খুবই পপুলার ফ্যান, বা মিল্লাত ফ্যান টঙ্গীর যেটা খুবই পপুলার ফ্যান, 2000 টাকা দিয়ে কিনলাম। আমি যখন এত সিভিয়ার কম্পিটিশন যে কাস্টমারের কাছে 10 টাকা কি 15 টাকায় বিক্রি করতে হয় 2000 টাকার ফ্যান, তো সেখানে যেখানে আমার পুরো বিজনেস প্রসেসে একটা ফ্যানে আমার রেঞ্জ হচ্ছে 10 থেকে 15 টাকা, সেখানে 300 টাকার ফিগারটা ঢুকবে কোথায়? অবাস্তব। এটা বিজনেস প্রসেস হয়তো ইন্টিগ্রেট। তাহলে এখানে হওয়াটা উচিত কি ছিল? ভ্যালু অ্যাডেড পোর্শনের উপরে ভ্যাট, যেটা কাস্টমার দিতে পারবে। এখানে ভ্যালু অ্যাডিশন কত? মনে করেন 2000 টাকার ফ্যান আমি 2020 টাকা লাভ করে কাস্টমারের কাছে দিয়ে দিলাম। এই 20 টাকা ভ্যালু অ্যাডিশনের উপরে উনি 15 দুগুণে 3 টাকা ভ্যাট দিবেন। এই 3 টাকা ভ্যাট কিন্তু কাস্টমার দিবেন, 300 টাকা দিতে পারবেন না। এইটা উপলব্ধিটা। আর একটা এক্সাম্পল দেই, স্টিল সেক্টর, গোল্ড সেক্টর, এগুলি ক্যাপিটাল ইনসেন্টিভ। জিনিসের সোনার দামই একটা গহনার প্রায় 90% দাম। একটা গহনার যদি 90% দাম সোনার উপরে হয়, সোনার উপরে যদি আপনি 1 লাখ টাকার গহনার উপরে আপনার ট্যাক্স আসবে 15,000 টাকা, ভ্যাট আসবে, কাস্টমারই দেবে। কিন্তু সেখানে বিজনেসম্যান ওয়ার্কার মজুরি দিয়ে প্রফিট সহ 90 টাকার গোল্ডটা 100 টাকার গয়না হিসেবে বিক্রি করছে, তার ভ্যালু এডিশন হচ্ছে 10 টাকা। তো এইখানে আমাদের কথা হচ্ছে যে ভ্যালু এডিশনটা এই 10 টাকার উপরে 15% 1.5% হবে। ভারতে সেটা 1%। আমাদের এখানে যদি এটা বর্তমানে আছে 5%, পরে যদি 15% হয়, তাহলে রেঞ্জটা কোথায় যাবে? কেউ গয়না এখান থেকে কিনবে না, ভারত থেকে কিনবে। ঠিক আয়রন রডের ক্ষেত্রে দেখেন, 50,000 টাকার রড, 70,000 টাকার রড আমরা কিন্তু 200-300 টাকা পার টন লাভে বিক্রি করি, কিন্তু টাকার অঙ্কে
70,000 টাকার টনে 15% অ্যাড করেন, কত হিউজ অ্যামাউন্ট, জি। কোথায় চলে যাচ্ছে? কাস্টমার কিনবে। যেখানে আমি 200 টাকায় মালিকানা হস্তান্তর করে দিচ্ছি, সেখানে এই বিরাট পরিমাণ টাকাটা আসবে কি করে? তো এই যে বিজনেস প্রসেসের সাথে ডিলিঙ্ক হয়ে একটা আইন প্রণয়ন করলে যা হয়, এটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। জি। আমরা এই জিনিসটা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি। সরকার গত সপ্তাহে মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমাদের মিটিং হয়েছে, আলী আহমদ সাহেবের কমিটির ক্ষেত্রে আমরা বলেছি যে ভ্যালু এডেড পোর্শনের উপরে সরকারকে ভ্যাট নিতে হবে। জি। এইটা যদি সরকার মেনে নেন, ক্রেডিট চেনের কথাটা আমি পরবর্তীতে বলবো, যেটা জাকির ভাই তুলেছেন, এটাও আর একটা বিরাট একটা দিক। এখানেও আমাদের একটা সলিউশন কিন্তু আমরা রিচ করেছি। জি, এই বিষয়ে আমরা পরে শুনবো। আমরা চলে যাচ্ছি আলী আহমদ স্যারের কাছে। বিজনেস এবং ট্রেড সবকিছুর পার্সপেক্টিভে আপনার বিশেষজ্ঞ মতামতটা শুনতে চাচ্ছি। বিশেষজ্ঞ আসলে দুইজন বিশেষজ্ঞই কথা ইতিমধ্যে বলেছেন। এইসব ওরা খুব ভালো করে নিজের কথা উপস্থাপন করেছেন এবং যুক্তিও আছে, আইনের তার পিছনে আইনের সমর্থনও আছে। দুজনের কথাই শুনছিলাম খুব মনোযোগ দিয়ে এবং মনে হচ্ছিল দুজনেই বোধহয় সত্যি কথা বলছেন। সমস্যা হচ্ছে আসলে সত্যি কোনটা। আমরা কর কেন আদায় করি? কর আদায় করা, যেটা মঞ্জু সাহেব বলেছেন, কর আদায়কারী কিন্তু খুব প্রিয় ব্যক্তি নন। বাইবেলে, সেই প্রাচীন আমলের বাইবেলে বলেছে 4 ধরনের লোক কোনোদিন স্বর্গে যাবে না। তার মধ্যে একটা দল হচ্ছে কর আদায়কারী। সে কর যারা আরোপ করেন এবং আদায় করেন তারা জনপ্রিয় কোনো দেশেই কখনোই ছিলেন না, এখনো না। আমি নিজেও কর না দিয়ে পারলে খুব খুশি হই, কিন্তু দুর্ভাগ্য দিতে হয়। এই কাজটি যারা করেন তাদের কাজটি জনপ্রিয় নয়, কিন্তু তবু করতে হবে এই কারণে যে কর আদায় করলে সেই করের টাকা, যেটা জাকির হোসেন বলেছেন ইতিমধ্যে, করের টাকাই আমি দিলাম 10 টাকা, কিন্তু এমনি করে করে হাজারে হাজারে কোটি টাকা হলো, তখন সেটা আমার এয়ারপোর্ট হবে, আমার রাস্তাঘাট হবে, আমার ফ্লাইওভার হবে ইত্যাদি। এইসব কারণেই কর সরকার জনসাধারণের পক্ষ থেকে আদায় করে জনসাধারণের কাছেই আবার অন্য আকারে সেবা হিসেবে বা অন্য কোনো পণ্য হিসেবে, রাস্তাঘাট হিসেবে, স্কুল কলেজ হাসপাতাল হিসেবে ফিরিয়ে দেন। কর আদায় করতে হবে। এখন কিভাবে আদায় করা হবে? আগে আমাদের দেশে এবং পৃথিবীর সব জায়গায় প্রথমে কর শুরু হয় কিসের উপরে? ব্যবসা বাণিজ্যে কিছু ছিল, কিন্তু মূলত জমির উপরে। কিন্তু অর্থনীতির রূপ, ধরন, চেহারা সব পাল্টে গেছে। এখন একটা প্রধান কর হচ্ছে ভ্যাট, যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আরেকটি হচ্ছে যেটা ইনকামের উপর, আয়ের উপরে। এই দুইটা কাস্টমস ডিউটি ক্রমাগত কমে যাচ্ছে এবং আরো কমবে। এখন যে মঞ্জুর সাহেব যেটা বলেছেন যে এখানে মূল্য সংযোজনের উপরে কর হচ্ছে না, আমি সে জাকির আহমেদকে নিশ্চয়ই, জাকির হোসেনকে অবশ্যই বলতে হবে, আমি বলতে পারি নামটাই হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখানে যদি অ্যাডেড ভ্যালুর উপরে না হয় তাহলে নামটা তো সঠিক না। আসলে উনি যেটা বোঝাতে চেয়েছেন এবং আইন যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে যত ভ্যালু, যেখানে মূল্য সংযোজিত হবে ওই সংযোজিত মূল্যের 15% হারে। কারণ হলো একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, সেটা আর একজনে নিয়ে ওটার রূপ পাল্টে ওটার দাম 200 টাকা হলো, তখন ওই 200 টাকার উপরে তিনি 15% 30 টাকা দিবেন। তিনি ওখানে একটি চালানপত্র দিয়ে দেবেন, যাকে বলি আমরা ইনভয়েস। সেটাতে এখানে লেখা থাকবে 30 টাকা কর। পরবর্তী স্টেজে যখন যাবে তিনি তখন ওইখানে 30 টাকা মাইনাস করবেন বা এই করবেন। তার কাজেই ওই 30 টাকা থেকে তার উপরে যখন আরো 300 টাকা দাম হবে আরো বাড়বে। 30 টাকা সেখানে আগে দেওয়া হয়েছে, এটা বাদ যাবে। তাকে যে ভ্যালুটুকু অ্যাডেড হবে, মূল্য সংযোজিত হবে, সেই পরিমাণে দিতে হবে। এটা হচ্ছে মৌলিক একটি আদর্শিক অবস্থা ভ্যালু অ্যাডেড ট্যাক্সের। এটা থেকে জাকির হোসেন সাহেব অথবা জাতীয় রাজস্ব বোর্ড অথবা কেউই সরে যেতে পারে না, এবং আমিও বিশ্বাস করি তারা সরে যাননি, যেতে পারবেন না। এখানে কথা হচ্ছে মূলত যেটা মঞ্জুর আহমেদ সাহেব যে কমিটির কথা বললেন, আমাকে মাননীয় অর্থমন্ত্রী যে সভাপতি করেছিলেন উনি ছিলেন, জাকির হোসেন ঘটনাক্রমে ওই কমিটিতে ছিলেন না। ওখানে বেসিক যে সমস্যা নিয়ে কথা হয়েছিল সেটা ছিল যে করের হার কত হবে একটা, তার চেয়ে বড় কথা করের একটাই হবে নাকি একাধিক হবে। সেখানে তখনকার দুই পক্ষের লোকই ছিল, সবাই বলেছে একাধিক হতে পারে। আজকে এই টেলিভিশন বিতর্কের আগে আমাকে জাকির হোসেন জানালেন যে ভিয়েতনামে, তখন আমি IMF এর লোককেও আমি ধরেছিলাম ওই মিটিং এর বাইরে, যে ভিয়েতনামে যদি দুটো রেট থাকতে পারে, তখন দুটো ছিল, তাহলে আমাদের এখানে কেন দুটো হতেই হবে, একটা হতেই হবে। কিন্তু এখন আজকে আমি শুনলাম, আমি নিজে এটা দেখিনি এখনো, যে ভিয়েতনামে এখন একটা করেছে।
একটা কর হার থাকলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে যখন এটা অটোমেশন স্বয়ংক্রিয়ভাবে চলে তখন আমরা জানি একাধিক হলে তখন ওইখানে এসে আটকে যায়, এবং যেটা সবচেয়ে সমস্যা হয় তখন ওইটা আর ক্রেডিট নেওয়া যায় না, দেওয়া যায় না। অর্থাৎ ওই যে কথা যেটা আসছে, অর্থাৎ অর্থনীতি যে সচল চলবে এবং সেখানে ভ্যালু চেইন বা মূল্য, আমরা প্রথম থেকে শুধু উনি আমদানির কথা বলেছেন, উৎপাদনও তাই, উৎপাদনের বা খনিরও তাই, ওটা থেকে এসে শেষ কনজিউমার বা ভোক্তা পর্যন্ত জিনিসটি যখন ভোগ করবেন সেই পর্যন্ত পুরো জিনিসটা আমাদের চোখের সামনে থাকবে। এখন এই বিষয়ে আমরা আরো একটু শুনবো একটা বিরতির পরে। আর বিরতি থেকে ফিরে এসে আমাদের সাথে শ্রেণী পেশার প্রতিনিধিরা আছেন, তাদের কাছ থেকে আমরা প্রশ্ন নেব। দর্শক, ভ্যাট নিয়ে যত কথা, এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো একটা বিরতির পর। আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন বিবিএস কেবলস এসটিভি সংলাপ। আমরা কথা বলছি ভ্যাট নিয়ে যত কথা, এ বিষয় নিয়ে আবারও ফিরবো আলোচনায়। যে আলী আহমদ স্যার যেটা বলছিলেন আপনি, যে সাপ্লাই চেইন যে নষ্ট হবে, এবং সেখানে যেটা কথা প্রধান উঠেছিল এবং এখনো উঠছে যে আমাদের সে ধরি যদি চকবাজারের ব্যবসায়ী ধরি কিংবা মফস্বলের সাধারণ একজন ব্যবসায়ী, তিনি ব্যবসা করছেন এবং তার ব্যবসার যে অবস্থা, যেটা মাপ যে পরিমাণে করা আছে কোনো ভ্যাট লাগবে না তার উপরে, অর্থাৎ তাকে ভ্যাট দিতে হবে। এখানে প্রধান কথা যেটা বলা হয়, আমরা কাগজপত্রে পড়ি, টেলিভিশনে শুনি, আমাদের কাছে আলাপ আলোচনা, সেটা হচ্ছে যে সাধারণ অশিক্ষিত মানুষ তারা এটা কাগজপত্র রাখতে পারবে না, তারা ওই লিখতে পারবে না। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু আসলে করের আরোপনের অথবা আদায়ের সমস্যা, এটা হচ্ছে আদায়ের সমস্যা। যারা কর প্রশাসন করবেন, জাকির হোসেন সাহেবের মতো লোক, তারা পারবেন কিনা তারা বুঝবেন, যদি না পারেন তো তারা আদায় করবেন না, বাদ দিয়ে দিবেন। কিন্তু সেজন্য যারা যুদ্ধ করছেন, তাদের সংগঠনের নেতারা, তাদের নিজেদের ব্যবসা কিন্তু তাতে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তারা ফাইট করছেন, যুদ্ধ করছেন দৃশ্যত সাধারণ ব্যবসায়ীদের জন্য, এবং তারা সহজেই উত্তেজিত হচ্ছেন। আমার মনে হয় একটা পর্যায়ে যেখানে মাফ করা হয়েছে, আমরা যেটা বলেছিলাম, কিছুটা মেনে নিয়েছে, কিছুটা পুরো মানেনি। যদি না পারে, সেটা পৃথিবীর অনেক দেশেই আছে, আমাদের দেশে আইনেও করা হয়েছে, সেই পর্যন্ত হয়তো মাফ চলে যাবে। তারপরে না পারলে যদি তারা ব্যর্থ হন, জাতীয় রাজস্ব বোর্ড বুঝবেন। কিন্তু আমার মনে হয় এটা চলতে দেওয়া দরকার, এই জন্য যে বাংলাদেশ আফগানিস্তানের কথা বাদ দিয়ে, আফগানিস্তান আমাদের চেয়ে ট্যাক্স জিডিপি রেশিও কম, অর্থাৎ আমার সারা দেশে জিডিপি কত, টোটাল জাতীয় আয় কত, তার কত শতাংশ আমি ট্যাক্স দিচ্ছি। এটা ইজ্জত বাঁচাবার জন্য কিছুটা জাতীয় রাজস্ব বোর্ড এখন বলে যে 10.5%, অর্থাৎ 10.5%। আমার সেটা বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, সব দেশই আমাদের চেয়ে মাথা পেয়েছে, মানে জাতীয় আয়ের অনেক বেশি শতাংশ কর দেয়। অর্থাৎ মানে কি, আমরা পৃথিবীর মধ্যে আফগানিস্তান বাদ দিলে সবচেয়ে কম প্রদানকারী জাতি। এটা লজ্জার। আমাদের সামনে এসডিজি সামনে আছে, 30 সালের মধ্যে দেশে কোনো দারিদ্র থাকবে না, নিরক্ষরতা থাকবে না, অর্থনীতি উন্নয়ন হবে, উন্নত জাতি হব। সেজন্য তো আমার কর দিতে হবে, এবং সেই কর দিতে গেলে আমাদের মাথা পিছু যে এখন কর দেই, জাতীয় হিসেবে যে কর দিতে বাড়াতে হবে। তার অন্যতম পথ হচ্ছে ভ্যাট, এবং আরেকটি হচ্ছে ইনকাম ট্যাক্স। আমি লিখিতভাবে ওটা বলেছি খুব বহুল প্রচারিত পত্রিকায়। আমি মনে করি আমাদের এই মানসিক খোলস থেকে বেরিয়ে আসতে হবে, কর দিতে হবে, এবং সরকারকে সাহসী হতে হবে কর আদায় করার জন্য। জি, এই পর্যায়ে আমাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার যে প্রতিনিধিরা আছেন, তাদের কাছ থেকে আমরা একটা প্রশ্ন নিব। জি, আসসালামু আলাইকুম। আমি ইকবাল, আমি একটা দৈনিক, জাতীয় দৈনিকে আছি। আমার প্রশ্নটা হচ্ছে জাকির স্যারের কাছে, সেটা হচ্ছে যে অধিকাংশ প্রতিষ্ঠানে পণ্য ক্রয় বা যেটা আমি সেবা নেওয়ার পরে ন্যাশনাল আইডিটা ব্যবহার করে, প্রত্যেক কাস্টমারের ন্যাশনাল আইডিটা ব্যবহার করে আমরা এর সঠিক সংরক্ষণটা করতে পারি কিনা? ধন্যবাদ। আমরা এই কথাটা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে জনগণ ভ্যাট দেন, চালানটা না পাওয়ার কারণে সরকারের কাছে সে ঠিক মতো পৌঁছে না। মাঝখানে কি হয় সেটা আপনারা জানেন। এই নতুন আইনের আওতায় এই পরিবেশটা পরিবর্তন করা হলো প্রথম উদ্দেশ্য। আর জনগণ যাতে, যিনি কিনছেন উনি যাতে চালানটা চেয়ে নেন, এইটার জন্য আমরা লটারি সিস্টেম রাখছি, এবং জুলাইয়ের পর থেকেই লটারি সিস্টেম চালু হবে কনজিউমারদের জন্য।
তার একটা SMS নাম্বার থাকবে আমাদের 16555, সেখানে SMS করে চালানটা পাঠিয়ে দিবেন, অথবা একটা অ্যাপস থাকবে, অ্যাপসে আপলোড করে দিবেন যার জন্য যেটা সুইটেবল হয়, এবং প্রতি 2 মাসে একবার করে লটারি করা হবে। এটা কনজিউমারদেরকে উৎসাহিত করার জন্য, যাতে তারা চালানটা চেয়ে নেন। ভ্যাটের সবকিছু হলো চালান। আর ব্যবসায়ীদেরকে উৎসাহিত করা হবে, তাদেরকে আমরা ভ্যাট ট্রাস্টি বলছি। তাদের জন্য একটা ভ্যাট অনার কার্ড থাকবে, যারা মান্থলি রিটার্নটা সাবমিট করবেন, 12 মাসে 12টা রিটার্ন, অথবা টার্নওভার কর যারা দিবেন তাদের জন্য বছরে 4টা রিটার্ন। এই রিটার্নগুলো সাবমিট করলে আমরা তাদের একটা অনার কার্ড দেব, যেটা ওয়ান কাইন্ড অফ ক্রেডিট কার্ড। এই অনার কার্ড দিয়ে তারা লিগাল অনেকগুলো বেনিফিট পাবেন, প্লাস সোশ্যাল বেনিফিটও পাবেন। সোশ্যাল বেনিফিটের মধ্যে আমরা রাখছি কোনো একটা হসপিটালে আপনার বেনিফিট 10 থেকে 15% ডিসকাউন্ট পাবেন। উনি যখন প্লেনের টিকিট কাটবেন তখন ডিসকাউন্ট পাবেন। উনি এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। উনি কোনো ভালো যখন কোনো ব্র্যান্ডেড শপে যাবেন তখন উনি একটা 10 থেকে 15% ডিসকাউন্ট পাবেন। এই বেনিফিটগুলো আমরা ট্যাক্স পেয়ারদের জন্য, মানে ব্যবসায়ীদের জন্য রেখেছি। কিন্তু প্রশ্নটা যেটা ছিল যে ভোক্তা অনেক সময় জানেন না, চালান জানি না, সেক্ষেত্রে অ্যাওয়ারনেস তৈরির জন্য কি কি পদক্ষেপ আছে? আমাদের প্রচুর প্রোগ্রাম আছে। আপনি এখন কিছু চলছে, এবং নতুন যখন আইনটা চালু হবে, চালু হওয়ার পরে ভোক্তাদের জন্য প্যাকেজগুলো আমরা নিয়ে আসব। ভোক্তাদেরকে উৎসাহিত করব যেন তারা চালানটা চেয়ে নেয়, এবং এটার টেলিভিশন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া সহ সমস্ত মিডিয়াতেই যাচ্ছে। আপনি যদি আমাদের ফেসবুক পেজটা দেখেন, এর মধ্যে একটা ট্যাক্সের ফেসবুক পেজে 3 লাখের উপরে মেম্বারশিপ হয়ে গেছে। এবং আপনি যদি দেখেন যত প্রশ্ন আসে ভোক্তাদের কাছ থেকে, তার মধ্যে মোর দেন 60% কোশ্চেন হলো আপনার এই প্রশ্নটা। এখন আমরা উত্তর দিতে পারি না, কারণ সাপ্লাই চেইনটা কার্যকর হয় না, না থাকার কারণে কনজিউমারকে আমরা কিছু দিতে পারি না। এটা আসছে। আমরা আরেকটা প্রশ্ন নিই এই বিষয়ে। আমার কিছু ক্লারিফিকেশনের দরকার। এইটা আপনি ডেস্কটপ ভিউ শুনলেন। যারা ডেস্কটপে বসেন, প্ল্যানিং করেন, দেখেন ওভারভিউ ফ্রম দ্য স্কাই, বার্ডস আই ভিউতে যারা বিজনেস প্রসেসটাকে দেখেন, তাদের এই কথাটা স্বাভাবিক। বিষয়টা হচ্ছে, আপনি যখনই 15% ভ্যাট দিয়ে নিবেন, নট অটোমেটিক্যালি চালানটা আপনি পাবেন, সে তার নিজের স্বার্থেই দিবে। কিন্তু আপনি তো 15% ভ্যাট দিয়ে আপনি পারচেসটা কিনছেন না। আপনি আগরাতে যখন যান, ভ্যাট ইনক্লুসিভ প্রাইস আপনি নিচ্ছেন, আপনি কোনো আর্গুমেন্ট করছেন, আপনার কাছে চলে আসছে। কিন্তু আপনি যখন একটা ম্যানুফ্যাকচারার হচ্ছেন বা অন্য কিছু ভোক্তা হচ্ছেন, যে প্রোডাকশন সিস্টেমের মধ্যে আছেন, তখন কিন্তু আপনি যখন সস্তায় পাচ্ছেন উইদাউট ভ্যাট, কিন্তু আপনি নিয়ে নিচ্ছেন। আপনি ভ্যাট দেন নাই, কিন্তু আপনি 10,000 টাকার বা 1 লাখ টাকার একটা উপাদান কিনলেন, আপনি কিন্তু ভ্যাট দেন নাই। 15% ভ্যালু অ্যাডেড হয় নাই। ভ্যালু অ্যাডেড না দিয়ে তো আপনি চালান চাইতে পারেন না। তো যেহেতু আপনিও ভ্যালু অ্যাডেড ছাড়া চালান দিয়ে নিচ্ছেন, এবং সেও ভ্যালু অ্যাডেড, যেহেতু আপনি ভ্যালু অ্যাডেড দেন নাই, আপনাকে চালান সে দিতে পারতেছে না। এখন সে যদি চালান ডিমান্ড করে যে আমি ভ্যাট দিয়ে আপনার কাছে দিব, আপনি হয়তো তার কাছে কিনবেন না, হয়তো আপনি কিনবেন, কিন্তু বাল্ক অফ দি কনজিউমার্স উইল নট বাই ফ্রম হিম। এই কারণে এই চেইনটা ব্রেক হয়ে যাচ্ছে। এইখানে সরকারের কোনো স্টাডি আছে বলে আমার জানা নাই। এখন আরেকটা কথা জাকির ভাই যেটা বলেছেন, সেটাও ডেস্কটপ ভিউ। বিক্রেতা আপনার কাছ থেকে ভ্যাট নিয়েছে অথচ চালান ইস্যু করে নাই, একটাও কেস নাই বাংলাদেশে। এন্টায়ার বিজনেস প্রসেসে এই ধরনের একটাও কেসে হবে না যে আপনার কাছ থেকে, কোন শিক্ষিত লোকের কাছ থেকে 1,000 টাকার একটা জিনিস বিক্রি করে 150 টাকা আদায় করে ক্যাশ মেমোতে না লিখে সে আপনাকে দিচ্ছে। এটা কখনো হয় না। তা আমি শেষ করি। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যারা প্যাকেজ ভ্যাট দেবে, অন্য ক্ষুদ্র খাতে ভ্যাট দেই, সেখানে কিন্তু আমরা ভ্যাটটা আদায় করতে পারি নাই বলে ইনভয়েসটা নেই, এবং যিনি কিনছেন উনি ভ্যাট পে করতে পারেন না বলে কিন্তু ইনভয়েসটা দেখেন। ব্যবসায়ীদের একটা রিয়েলিটি ইন 95% কেসে। ব্যবসায়ীদের একটু সুবিধা আছে, তারা একটা ভালো পজিশনে থাকেন, কেড়ে নিয়ে আরেকজনের কথা একটা লম্বা সময় ধরে সেটাকে ফিট করা যায়, কিন্তু এজ এ গভর্নমেন্ট অফিসিয়াল সেটা আমি পারবো না। থ্যাংক ইউ শেষ পর্যন্ত ফ্লোর দেওয়ার জন্য। আমি ওনার কথা থেকে আসছি। উনি ন্যাশনাল ফ্যানের একটা উদাহরণ দিয়েছিলেন, ওইটা আমিও ব্যবহার করি। সো আই হ্যাভ সাম ইমোশন উইথ ন্যাশনাল ফ্যান। এবং আমার সংসার জীবনের প্রথম যে কয়টা কম্পোনেন্ট ছিল তার মধ্যে একটা ছিল ন্যাশনাল ফ্যান। উনি বলছেন 2,000 টাকায় এন্ড কনজিউমার নবাবপুর থেকে বিক্রি করছে, তাহলে 300 টাকা ভ্যাট 15% হিসাবে, এবং ওই দোকানদার জাস্ট 20 টাকা লাভ করেছে। তার মানে উনি কিনেছিলেন 1980 টাকায়, রাইট? যদি 1980 টাকায় কিনে থাকেন, তাহলে ন্যাশনাল ফ্যান কর্তৃপক্ষ 1980 টাকার মধ্যে 297 টাকা ভ্যাট তার কাছ থেকে আদায় করেছিলেন।
উনি যদি চালানটা ব্যবহার করেন তাহলে যেটা হয় 297 টাকা ভ্যাট দিয়ে এসছেন ন্যাশনাল ফ্যান কর্তৃপক্ষকে। আর আমার কাছ থেকে ওনারও ফ্যানের ব্যবসা এক সময় ছিল, তো ওই ফ্যান 2000 টাকা নিয়ে 300 টাকা আমার কাছ থেকে আদায় করতেন। তো উনি গভর্নমেন্টকে পে করতেন ওই 3 টাকা, দ্যাট ইজ 20%-এর উপরে, 20 টাকার উপরে যদি 15% হয় তাহলে হলো 3 টাকা। এখানে ভ্যালু এডিশন ছিল 20 টাকা, এবং এই 20 টাকার উপরে 15% যদি আপনি গুণ করেন একজাক্ট 3 টাকায় পাবেন। ওনাদের কথা যেটা হলো 20 টাকার উপরে করতে হবে, আমার 1880 টাকাকে হিসাব, 1980 টাকাকে হিসাবে আনা যাবে না। জাস্ট ক্যালকুলেশন মেকানিজমটা ডিফারেন্স। আইনে যেটা বলা হয়েছে আউটপুট মানে 2000 টাকা ইন্টু 15%, একইভাবে পারচেজ প্রাইস ইন্টু 15%, দুটোর যে মাইনাস সেটা হবে উনি দিবেন। উনি 3 টাকায় কিন্তু ভ্যাট দিবেন। প্রবলেম হলো যদি এইটা করলে প্রবলেম যেটা ওই চালানটা রাখতে হয়। জি, এই মূল প্রসঙ্গে সমস্যা হলো যদি চালানটা আমরা রাখলেই- একটু নজর দিই যে আপনারা যেসব এক্সাম্পল দিচ্ছেন সেটা নিচে গিয়ে আমরা যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করি, এই যে ফেরত নেওয়ার বিষয়টা এবং এই অঙ্কের বিষয়টার মধ্যে একটা পান দোকানদার কিংবা একটা যে কোনো ক্ষুদ্র ব্যবসায়ী কিভাবে ফিট ইন করবেন? যাদের যেমন আপনি যে প্রসেসটার কথা বলছেন সেটার জন্য অবশ্যই আমাদের ইসিআর মেশিন রাখতে হবে, কারণ এই হিসেব নিকাশগুলো আমি যে বিক্রি করছি, আমার কাছে যে রসিদ আমি দিচ্ছি আমার কাছে আছে, এই জিনিসগুলো আপনারা যেটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন সেটা আসলে কতখানি বাস্তব প্রেক্ষাপটে এটার উত্তর যুক্তিযুক্ত? দেওয়ার দায়িত্ব ওনার, আপনি প্রশ্ন ওনাকে করেছেন। কিন্তু একটা কথা প্রথমে বলে রাখি, পান দোকানদার বা তারও চেয়ে আরো বড় মতো ব্যবসায়ী, এদেরকে সম্পূর্ণ কর থেকে মাফ করেই দেওয়া হয়েছে, সুতরাং তাকে তো দিতে হবে না। থ্যাংক ইউ স্যার, আপনি আমার অর্ধেকটা উত্তর দেওয়ার জন্য। বাকি অর্ধেকটা আমি রিপিট করছি না সময় বাঁচানোর জন্য। ব্যবসায়ী যিনি, উনি ব্যবসা করতে পারেন এই কারণে যে উনি পারচেজ চালান রাখেন, আদারওয়াইজ উনি কখনোই ব্যবসা করতে পারবেন না। উনি যত ছোট ব্যবসায়ী হোক না কেন, রেয়াত নেওয়ার জন্য একটা মাত্র ডকুমেন্ট দরকার হয়, উনি কেনার সময় যে কাগজটা নিয়েছিলেন। এক, ওনার আরেকটা প্রশ্নের উত্তর না দিলে জনগণ ভুল বুঝবে। আমাকে আপনার আরেকটা প্রশ্ন উত্তর দিতে দেন। দ্বিতীয় প্রশ্নতে পরে যান, প্রথম প্রশ্নটা একটু আম্পায়ারিং করা দরকার। আপনি বলেছেন 3 টাকা আমি ক্রেডিট পাবো, সো ফার সো গুড, আমার ক্রেডিটে কোনো অসুবিধা নাই। কাস্টমার কি 2000 টাকা 300 টাকা দিবে? দি আনসার ইজ নো। হ্যাঁ, এইখানে কাস্টমারের উপরে যে 300 টাকা লোড হচ্ছে, আমার যদি ভ্যালু এডিশনের প্রশ্ন নিতেন, কাস্টমার কিন্তু 3 টাকা ভ্যাট দিয়ে নিয়ে নিবে। আপনি যে শুনেন 3 টাকা আমি এই পাচ্ছি, পদ্ধতিটা, কিন্তু কাস্টমারের কাছে 300 টাকা লোড হচ্ছে, কাস্টমার উইল নেভার পে 300 টাকা ভ্যাট। মঞ্জু ভাই, এই জিনিসটা ওনারা বুঝেন। আপনার আইনের আপনি বারবারই বলছেন যে এটা ডেস্কটপ, আসলে তা না। ভ্যাট আইন কখনো ডেস্কটপ করা যায় না। 2 নম্বর হলো নতুন আইন সম্পূর্ণ বিজনেসকে অ্যাকনোলেজ করে। বিজনেস তার কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ভ্যাট আইন অনুসরণ করবে। আমরা এখন বলছি ভ্যাট ব্যবসার আয় বা ব্যয়ের কোনো অংশ না। ভ্যাট হলো ব্যবসার ছায়া। ব্যবসা থাকলে ছায়া থাকবে, ব্যবসা না থাকলে ছায়া থাকবে না। এখন যেটা হচ্ছে, এখনকার আইনে ইনক্লুসিভ প্রাইস, এমআরপি, ফ্যানওয়ালা কখনোই বলতে পারবে না যে 2300 টাকা আলাদা দিতে হবে, ভ্যাট আলাদা দিতে হবে। তাকে একটা এমআরপি ফিক্স করতে হবে। বিদ্যুতের দাম থেকে শুরু করে ফ্যানের দাম পর্যন্ত প্রত্যেকটা কিছুকে এমআরপিতে ফিক্স করতে হবে, এবং করদাতা এমআরপিতেই কিনবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরেন আপনি কোনো দোকানে গেলেন, একটা জিনিসের এমআরপি লেখা আছে 300 টাকা, তাহলে আপনি যদি 300 টাকাতেই কিনেন তাহলে 300 ইন্টু 15/115, ওইটা হবে ভ্যাট। আপনি যদি বার্গেনিং করে 280 টাকায় নিয়ে আসতে পারেন তাকে, তাহলে ভ্যাট হবে 280 ইন্টু 15/115, ইনক্লুসিভ প্রাইস হিসাবে কাউন্ট করা হবে। বাংলাদেশের কোথাও কোনো জায়গায় নতুন আইনের আওতায় মূল্য প্লাস ভ্যাট বলার কোনো সুযোগ নাই। কাজেই কোনোভাবেই ওনার যে এক্সাম্পল, এইটা আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্য। আর হলো 15 এক ধারে বলেছেন বিক্রয় প্রাইসের উপরে 15 দিয়ে গুণ দিয়ে ভ্যাট নির্ধারিত হবে। আপনার আইনে আছে, আপনি একটু পনের সংখ্যাটা দেখবেন। জি, পনের সংখ্যাটা দেখবেন। আমরা এই বিতর্কে আবার ফিরবো, একটা বিরতির পরে। সেকশন 15 আপনি বলেছেন, সেকশন 15(1) বলেছেন আপনি বিক্রয় মূল্যের উপরে 15 দিয়ে গুণ দিয়ে আপনি ভ্যাটের পরিমাণ নির্ধারণ করবেন। আপনি কর ভগ্নাংশতে আসতেছেন কেন? 2000 টাকায় ফ্যান একটা বিক্রি করলে আপনি বলেন কাস্টমারের ভ্যাট কত আছে এখানে? ভ্যাট হবে আপনার 2000 টাকা যখন হবে তখন 2000 ইন্টু 15/115,
এইটা হবে ফিগারটা VAT-এর বলেন, পরিমাণ। অ্যামাউন্টটা বলেন। আমি বলছি 300 টাকা, আপনি বলেন আচ্ছা, এই অঙ্কে আমরা ফিরছি আপনার একটা বিরতি পরে। whatever। একটা বিরতি পরে দর্শক এ পর্যায়ে নেব আরেকটা বিরতি, ফিরবো এখনই, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন বিবিএস কেবলস এসটিভি সংলাপ। আমরা কথা বলছি ভ্যাট নিয়ে, যত কথা এই প্রসঙ্গে। আবারও ফিরবো আলোচনায়। জি, একটা অঙ্ক ছিল আপনার জন্য। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি ভ্যাট ইজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট ইজ নট দ্য আদার থিং দ্যাট অন ট্রানজাকশন অর এনিথিং এলস। কাজেই বর্তমান আইন সম্পূর্ণভাবে ভ্যালু অ্যাডেড এর উপরই হয়। শুধু ক্যালকুলেশন মেকানিজমটা হলো আউটপুট ট্যাক্স ক্যালকুলেট করতে হবে এবং ইনপুট ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। এই দুটোর মাইনাস যেটা, সেটা হবে নেট পেয়েবল। যদি মাইনাস হয় তাহলে রিফান্ড হবে, যদি প্লাস হয় তাহলে পজিটিভ হবে। আর আপনি যেটা পান দোকানের কথা বলছিলেন, স্যার অলরেডি বলে দিয়েছেন যে সব পান দোকানের ভ্যাট নাই। যদি 30 লাখ টাকার উপরে হয় তাহলে টার্ন ওভার ট্যাক্স, 80 লাখ টাকার উপরে যে পান দোকানের আছে তাকে ভ্যাট দিতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এখন কিন্তু সরকার যা শোন ট্রানজাকশন তার চেয়ে অনেক বেশি ভ্যাট পায়, কারণ ইম্পোর্ট স্টেজে যে ভ্যাটটা দিয়ে আসে সেটা অলমোস্ট 21%। কিভাবে? 15% ভিএটি, 4% এটিবি, 19%। কিন্তু এই 4% এটিবি হয় কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, তার সাথে আবার 26.67% এডিশন যোগ করার পরে, ফলে নেট এফেক্ট 21% এখনকারতে। যেহেতু এক্সাম্পশন আছে, কেউ চালান ইস্যু করে না। চালান ইস্যু না করার কারণে উনি যেটা বলছিলেন যে বাংলাদেশে একটা ইনস্ট্যান্সও নাই যেখানে কনজিউমার ভ্যাট দিয়েছে, ব্যবসায়ী চালান ইস্যু করে নাই। এই যে 2000 টাকা বিক্রি করেছে, এই 2000 টাকার মধ্যে ইম্পোর্ট যদি ধরি, আমি ম্যানুফ্যাকচার বাদ দিই, তাও 21% ভ্যাট আছে, যেটা প্রাইসের মধ্যে ঢুকে যায়। এইটা প্রাইসের মধ্যে ঢুকে কনজিউমারের কাছে যায়, যেটা ফেরত পেতে পারতো ব্যবসায়ী এবং কনজিউমারের প্রাইস কমে যেতে পারতো। যেহেতু এক্সট্রা ভ্যাট দিতে হচ্ছে, কনজিউমার লেভেলে কিন্তু অনেক পে করছে। নতুন আইনে কনজিউমার লেভেলে কম পে করবে, যেহেতু ক্রেডিট চেইন হবে। সুবিধা একটা, বেশি ভ্যাট দিয়েও ব্যবসায়ী এটা মেনে নেন। এর কারণ হলো 50টা, মানে যেহেতু চালানের কোনো ভ্যালু থাকে না, ফলে গভর্নমেন্ট বুঝতে পারে না যে ওনার অ্যাকচুয়াল ট্রানজাকশনটা কত। দিস ইজ দ্য গ্রাউন্ড অফ ব্যাটেল। জি, আমি এই বিষয়ে একটু জাস্ট বলতে চাচ্ছি যে হঠাৎ করে আমরা যে 15% যাচ্ছি এবং যেটা আসলে বিভিন্ন রকমের ছিল, আপনি ক্ল্যারিফাই করেছেন যে কেন একরকম হওয়া দরকার, কিন্তু হঠাৎ করে এই যে বৃদ্ধিটা, এটাকে আসলে আমাদের জন্য বেয়ার করার মতো? কারণ জনমনে কিন্তু এখনই একটা আতঙ্ক যে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, এবং যেটা স্যারও বলছিলেন যে আমরা কিন্তু অন্য এত মানে অঙ্কের ভিতরে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের হচ্ছে যে আমাদের দ্রব্যমূল্যটা স্থিতিশীল থাকলেই হচ্ছে আমরা খুশি। তো সেক্ষেত্রে এই বৃদ্ধিটা আসলে কতটুকু বেয়ারেবল? এইটার কথা জাকির হোসেনের উত্তর দিবেন। আমি শুধু সংক্ষেপে একটা কথাই বলি। 91 সনের যে ভ্যাটের আইন, সেখানেও কিন্তু একটাই মাত্র হার ঠিক করা হয়েছিল, 15%। পরবর্তী সময় বিভিন্ন, যেটাকে ইংরেজিতে লবি গ্রুপ, বিভিন্ন ক্ষমতাশালী দল এনবিআর এর সাথে, সরকারের সাথে বিভিন্ন আলাপ করে করে একটা কমিয়ে এক রকম করেছেন। এটা আইনে কিন্তু এটা ছিল না, এই কথাটা বলা দরকার। এখনো যদি গভর্নমেন্ট নিজের পজিশনে দাঁড়াতে চায়, এখন পারবে, এই জন্য যেহেতু এটা স্বয়ংক্রিয় হয়ে যাবে। তো হঠাৎ করে দাম কিন্তু বাড়ছে না, 15% আগেই ছিল। কমানো হয়েছিল চাপে অথবা ইনফ্লুয়েন্সে, আর কোনো কারণ নেই। এবার জাকির হোসেন তার নিজের উত্তর দিন। থ্যাংক ইউ স্যার, আপনার অতীতের ইতিহাসটা দেওয়ার জন্য। তার পুরাটা হয়তো আমরা জানতাম না। প্রথম কথা আমি যদি একটা স্টেটমেন্টে বলি, সেটা হলো আমরা যদি ইথিক্যালি বিহেভ করি, ব্যবসায়ী, সরকার এবং সবাই, তাহলে এই নতুন আইনের জন্য কোনোভাবেই কোনো ইনফ্লেশন হবে না, দাম বাড়বে না। যেটা বলা হচ্ছে, রেয়াজ যখন নেবেন, এখন আপনি 21% পে করে আসেন ইম্পোর্ট স্টেজে, পুরো বাংলাদেশ ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট। 21% পে করে আসেন, সেটা ফেরত নেন না, তারপর আবার 4% দেন, তার মানে 25% ভ্যাট দিচ্ছেন। যদি কোনো এডিশন নাও হয়, জাস্ট ইম্পোর্ট ভ্যালুতে যদি আপনি বিক্রি করেন, তাহলে 25% ভ্যাট দিচ্ছেন। এখন কেন আমরা বেশি ভ্যাট দিয়েও এটাকে কম্প্রোমাইজ করছি? এর কারণ হলো সরকার
চালান না থাকার কারণে হিসাবটা নিতে পারে না। অ্যাকচুয়ালি আপনি কত বিক্রি করছেন আর কত সরকারকে দেখাচ্ছেন। 8,64,000-এর মধ্যে মাত্র 32,000 এটা শো করে। আপনি দেশের অবস্থা চিন্তা করেন যে আমরা কোথায় আছি। সেটা তো ইনকাম ট্যাক্স রিলেটেড জটিলতা, যে ওনারা VAT ট্যাক্স শুধু ভ্যাট VAT। জি আচ্ছা, কিন্তু ভ্যাট থেকে যে আয়টা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 65,000 কোটি টাকা, সেটা তো খুব বড় কিছু পোর্শন না রাজস্ব আয়ের ক্ষেত্রে। তো হঠাৎ করে এটার উপরে এত কেন নজর? আমি শুরুতেই আপনার 3টা অবজেক্টিভস এর কথা বলেছিলাম। যে কোনো ট্রানজেকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের শুরুটা হয় ভ্যাট থেকে। এই জন্য এইটাকে একটা ন্যাচারাল আইন করা হয়েছে, যে 91 আইনের মাধ্যমে আমরা অনেক টাকা রেভিনিউ পেয়েছি। যেমন ইম্পোস্টে যে 21% আদায় করে ফেলা হয়, অলমোস্ট 21% আদায় করা হয়। প্রত্যেকটা স্টেজকে মনিটর করতে হবে, প্রত্যেকটা স্টেজের লোকজনকে ট্রেন করতে হবে। এটা অত সহজ কাজ না, কিন্তু যেটা হবে সেটা হলো আপনার গুড গভর্নেন্স আসবে, যেটা হবে বিজনেসের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি আসবে। যখনই আপনার একটা ট্রান্সপারেন্সি আসবে, আপনার ইনফর্মাল ইকোনমি ফর্মাল হবে, তখনই বিগ ইনভেস্টমেন্ট আসবে। আপনার দেশে কেন বিগ ইনভেস্টমেন্ট আসে না? জি, এটা আপনি শুরুতেও বলেছিলেন। আমরা একটু মনজুর আহমেদ স্যারের কাছ থেকে শুনবো। আসলে কি আপনি মনে করছেন যে ব্যবসায়ীদের এইসব ব্যবসায়িক লেনদেনে ট্রান্সপারেন্সি আসবে এবং সরকার লাভবান হবে? এটা তো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয় না। এটাতে কি হবে গতি প্রকৃতি, এটা ফোরসি করা যায়, এক্স্যাক্টলি বলা যাবে না। তবে আমি কিছু বলি, আমাদের পুরাতন মূসক আইনে মাল্টিপল ভ্যাট রেট ছিল না। ভ্যাট রেট 15% তখনও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ডিবেট নাই। যারা বুঝে তারা কোনো ডিবেট করে না। 15% রেট কমানো বাড়ানো তো আমাদের কোনো ডিবেট নাই। যারা বুঝে এটা নিয়ে কোনো ডিবেট করে না। সমস্যাটা কোথায়? গত অনেক রেট ছিল। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এক্সিস্টিং আইনে ফার্নিচারের জন্য ডিউটি ছিল 6%। ফার্নিচারে ওরা বললো যে আমাদের 50% ভ্যাট হয় না, তাই না? সরকার হিসাব করে দিলেন, তোমাদের ভ্যালু এডিশন হয় 40 টাকা, 100 টাকার ফার্নিচারে 40 টাকা ভ্যালু এডিশন হয়, 40 টাকার উপরে তোমরা 15% দিবা, 6% দিবা। এইভাবে সরকার পুরাতন আইনে শিডিউল অফ রিডিউস রেট করে দিয়েছিলেন বেসড অন 15% ভ্যাট। ডিফারেন্ট মাদায় পুস্তক প্রকাশন 30% ভ্যালিডেশন ধরা হলো, ওরা 15% 4.5% পুস্তক প্রকাশক প্রিন্টাররা দিতেন। এই হচ্ছে একটা রেট, কিন্তু 15%। প্রিন্টিং এখন 15% আর এগুলো কিন্তু করা হচ্ছে সব আরবিট্রারিলি। তো এটা হচ্ছে যে ভ্যালিডেশন সরকার, তার উপরে 15%। এটা কোন অবস্থাতেই কোনো বিচ্যুতি না, এটা সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড। তখনও 1992 সাল থেকে আছে, এখনো আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে যে জাকির ভাই বলেছেন আমরা ভার্চুয়ালি 21% দিচ্ছি, 15% প্লাস 4%, কিন্তু ইফেক্টিভলি এটা ডিউটি পেড ভ্যালুর উপরে আসতেছে বলে 21%। এই 21% ক্রেডিট নিয়ে নিলে কনজিউমাররা বেনিফিটেড হবেন, এই ইম্প্যাক্ট হবে না। এইটাও ডেস্কটপ ভিউ। কারণটা কি আমি বলি, প্রাইসটা 21% দিয়ে আসেন, সেটাও ডেস্কটপ। আপনি নিজে তো টাকাটা দিয়ে আসেন। আমি অ্যারিথমেটিকে কোনোদিনও 95 নিচে পাই নাই, মাস্টার ডিগ্রি পর্যন্ত। কাজে প্লিজ লিসেন টু মি। আমি আপনাকে বলি, আপনি যখন 21 টাকা ভ্যাট দিয়ে আসতেছেন, এই ভ্যাটটা কিন্তু প্রাইসের মধ্যে ইনক্লুসিভ হয়ে গেল, কনজিউমারের কাছে ট্রান্সফার হয়ে গেল। আমি ক্রেডিট নিচ্ছি, আমরা যারা বিজনেস প্রসেস আছে আমি ক্রেডিট নিচ্ছি। আমি 21%টা পোর্ট থেকে বের করে নিয়ে এসে আরো 10% লাভে বিক্রি করলাম, আমি 21% ক্রেডিট নিয়ে নিলাম, সেইটা আমার ক্রেডিট আসলে, কিন্তু কনজিউমাররা কিন্তু প্রায় 21টা ট্রান্সফার হয়ে গেল। ঠিক তেমনি আপনি নতুন ভ্যাট আইনে যদি 15% স্ল্যাবটা না রাখেন, এখন ফ্যানের ক্ষেত্রে দেখেন, ফ্যানের ক্ষেত্রে 2000 টাকার ফ্যানের উপরে আমরা যখন প্রস্তাব দিয়েছি যে 0.1% আপনি ভ্যাট নেন আমার কাছ থেকে, তাহলে 2000 টাকায় তারা 2 টাকা ভ্যাট বা 2 টাকা ভ্যাট দিতে পারতো। এই ভ্যাটটা কিন্তু তারা দিত, কিন্তু 15% ভ্যাট তারা দিতে পারবে না। 300 টাকা কোনো কাস্টমার নিবে না, নো কাস্টমার উইল বাই। 300 টাকা ভ্যাট দিয়ে 2000 টাকার ফ্যান কিনবে না। ইট ইজ মানে টেরিবল, মানে উইপিং দি বায়ার্স টু বাই, এই তা না হলে তারা কিনবে না। এখন এই প্রসেসে বলছি যে আপনি যখন একটা আইটেম, যে কোনো একটা ফুড আইটেম ধরেন, সে ফর এক্সাম্পল এডিবল অয়েল আনবেন, আপনি সুগার আনবেন আগামী রমজান মাসে, এখন ট্যাক্স ফ্যাক্স আমাদের রিলিফ করে দিবেন, কিন্তু ধরেন টেস্ট কেস ট্যাক্স আছে, ভ্যাট আছে, সব আছে। সেই ক্ষেত্রে কি হবে? যদি এক্সাম্পশন না থাকে তাহলে আমদানি পর্যায়ে 21%। এটা যখন পোর্ট থেকে বেরোবে তখন পাইকার তার আরেকজন রিটেইলারের কাছে বিক্রি করবে, সেখানে 15% অ্যাড হবে, ক্রেডিট পাবে, ইনি বেনিফিট নিয়ে নেবেন, কিন্তু কাস্টমারের কাছে 15% অ্যাড হয়ে গেল, মার্কআপটা 21 থেকে 15 গেল, 36 হলো। আবার ডিউটি পেড 21 থেকে 15তে 36 হবে না, 40-এ চলে যাবে। এরপরে যদি রিটেইলারের কাছে যায় সেটা আরেকটা ডিগ্রি বাড়বে, মিনিমাম 50% দাম বাড়বে। ক্রেডিট এই চেইনে সবাই নিতে পারবে, ব্যবসায়ীরা।
কনজিউমার পারবে না। কাস্টমার তো ওই অ্যাকুমুলেটেড ভ্যালু চলে যাচ্ছে। এই জিনিসগুলি বুঝতে হবে। ইউরোপে কি হয়, ইউরোপ দোকান যারা কোন রকমের পরিবর্তন না করে কাস্টমারের কাছে পণ্য যেমন কিনে তেমন বিক্রি করে, তাদেরকে দোকানদার বলে, শপকিপার্স বা সেলার্স। সেই ক্ষেত্রে এভারেজ ট্যাক্স আমার জানা মতে লাস্ট জুন পর্যন্ত, এই বছরের মার্চ এপ্রিল পর্যন্ত 0.8%। তার মানে কি, কাস্টমার যখন পণ্যটা কিনে 100 টাকার পণ্যে 80 পয়সা ভ্যাট দেয়, তো ইট ইজ টলারেবল টু দেম। প্রাইসটা অনেক সময় উল্লেখ থাকে ভ্যাটের মধ্যে। মানে আপনি যখন বিদেশে যখন পণ্য কিনবেন, $100 একটা পণ্য কিনবেন, প্রাইস ইনক্লুডস ভ্যাট অর এনি আদার ট্যাক্সেস, জিএসটি, হোয়াট এভার, ওটা লেখা থাকে। কাস্টমার সেটা নিয়ে নিচ্ছে। আমরাও কিন্তু এই জিনিসটা সাজেস্ট করতেছি। আমাদের প্যাকেজ ভ্যাট নিয়ে অনেক বিতর্ক, সেদিন একটা ইনসিডেন্ট হয়ে গেল আনকল্ড ফর। সেখানে প্যাকেজ ভ্যাটের ক্ষেত্রে আমরা বলছি টার্নওভার ট্যাক্স নিয়ে বিতর্ক আছে। টার্নওভার ট্যাক্সে 80 লক্ষ টাকা ধরা হয়েছে। একটা পানের দোকানও 1 কোটি টাকার নিচে যা বিক্রি করে কোনো বিজনেস সার্ভাইভ করবে না। ফুটপাথে কলা 1 কোটি টাকার উপরে বছরে বিক্রি করতে হবে, আদারওয়াইজ হি উইল নট সার্ভাইভ উইথ হিজ ফ্যামিলি। তো এইগুলি ইনফ্যাকচুয়াস ফিগার। এই জন্য আমরা একটা বাড়িয়ে বলেছি 5 কোটি টাকার মধ্যে আনতে। 5 কোটি টাকার মধ্যে তারা 3%-এর মধ্যে টার্নওভারে ভ্যাট দিতে পারবেন। আপনি যখন তার কাছ থেকে পণ্য করবেন 100 টাকা, 3 টাকা ভ্যাট দিতে পারবেন। তো এই 3 টাকা ভ্যাট আপনি কিন্তু দিবেন উইদিন দি লিমিটস অফ দি কনজিউমার্স। কিন্তু 15 টাকা দিতে গেলে তখন কিন্তু আপনি, ইট ইজ বিয়ন্ড ইউর ক্যাপাসিটি। তো এই জিনিসগুলি সরকারকে বুঝতে হবে। সরকারের কিন্তু এতে ট্যাক্স আদায় কম হবে না। 20% ভ্যালু এডিশন ধরে 15% ভ্যাটে 3% আসে। ভ্যাট আপনি 15% পাচ্ছেন, ক্রেডিট তাকে দিচ্ছে না, নেওয়ার দরকার নাই। যে টাকাটা ফেরত দিতে হবে সেই টাকা নেওয়ার দরকার কি? এইটা আরেকটা কনসেপ্ট। ভ্যাট আগামী 5 বছরের দুনিয়াতে থাকবে না, আমি প্রেডিক্ট করতেছি। কিছু কিছু জায়গায় ভ্যাট নেই, এরকমও তো আছে। আমি একটু মঞ্জু ভাইকে একটু রিপ্লেস করি। জি, উনি যে কথাটা বলছেন, আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে কত ভয়ঙ্কর একটা তথ্য উনি দিলেন এদেশের জনগণকে, যে ব্যবসায়ী 15% বা 21% যেটাই দিয়ে আসেন সেটা রেয়াত নিবেন, কিন্তু এই রেয়াত নেওয়া টাকাটা, রেয়াত মানে ফেরত নিয়ে যাওয়া, সেটা আবার প্রাইসের মধ্যে ঢুকিয়ে দিবেন। এইটা ভ্যাট না, পৃথিবীর কোন দেশে এই ভ্যাট নাই, এবং ভ্যাটের ফিলোসফি ওইটা না, সরকারের উদ্দেশ্য সেটা না। সেটা হয়তো কিছু কিছু খুব নগণ্য সংখ্যক কিছু কিছু আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিস যারা করেন তাদের আনএথিক্যাল না, আপনার আইনেই বলছে না। আপনার আইনেই আমি যে ভ্যাটটা, যেটা আমার আসছে, ভ্যাট কস্ট কম্পোনেন্ট না। আপনি দিয়ে আসছেন, এইটা আবার ফেরত নিয়ে নেবেন সেল করার সময়, বাম হাতে দিয়ে আসবেন, ডান হাতে ফেরত নিবেন। কাস্টমার কত দিল? এইটা বিজনেস কম্পোনেন্ট না। কাস্টমার কত দিল? কাস্টমার তো 15% ভ্যালু অ্যাডেড প্রাইস দিল। আপনি যেটুকু প্রফিট করবেন বা আপনার মার্জিন থাকবে তার উপরে আপনি ভ্যাট দিবেন। এইখানে আমি পক্ষপাতিত্ব অবশ্যই করছি না, নিউট্রাল ভিউ উনি বলেছেন। আসলে ভ্যাটের যেটা আইনে লেখা আছে এবং যেটা হওয়া উচিত, যেন নাহলে ভ্যাট হয় না, সেটা হচ্ছে আপনি দিলেন 15%, এসে আপনার এখন বর্তমান যে 91 সনের আইন আছে, যেটাকে অনেক দোষ ত্রুটি আছে, তৈরিও করা হয়েছে পরে, সেখানেও আপনি দিলেন, ওইটা জিনিসটা এনেই প্রথমে আপনার খাতা থেকে ওটা বিয়োগ করে দিলেন, অর্থাৎ ওই টাকাটা আপনি কিন্তু নিয়ে নিলেন সরকারের কাছ থেকে। এরপরে আপনি তৈরি করলে যত আপনি আপনার মুনাফা, আপনার ইন্টারেস্ট, আপনার খরচ টরচের দাম তো বাড়বে। আপনি একটা কাঠের একটা খন্ড কিনলে, টেবিল বানালে দাম তো বাড়বে। সেই বাড়তে গেলে যে টাকাটা দিয়ে আসছিলেন ওইখানে, ওইটা বিয়োগ করলেন, বিয়োগ করলে তখন দাম কমে গেল, তখন যেটুকু ভ্যালু অ্যাডেড হলো ওইটার সাথে, ওই অ্যাডেড ভ্যালুর উপর আবার 15%, পরে যিনি নেবেন 50%। সুতরাং ট্যাক্সের উপরে ট্যাক্স হয় না, অথবা ওইটা নিয়ে আসলে ওইটার উপরে আবার 15%, তাতে শেষ পর্যন্ত যদি 10 হাত ঘুরে তাহলে তো 150% ট্যাক্স দেওয়া হয়। তা কি আসলে হয়? হয় না, এটা হবে না। আমার মনে হয় এখানে একটা ভুল বোঝাবুঝি আছে সাংঘাতিক রকম, এটা উদ্দেশ্য নয়। আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়েছে নতুন আইনে এখন হচ্ছে অটোমেশন হচ্ছে, প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ওই যে 80 লাখ আর 30 লাখের কথা, এইখানে গিয়া মাঠ পর্যায়ে বলবে যে তোমার তো 30 লাখ টাকার চেয়ে বেশি, আর ওনার হয়তো বেশি থাকতেও পারে, তিনি বলবেন যে না ঠিক আছে, তাকে খুশি করে 30 লাখ টাকার নিচে থাকার চেষ্টা করবে। 80 লাখ টাকাওয়ালা তার হয়তো আছে 2 কোটি, কাউকে খুশি করে তিনি 80 লাখ টাকা থাকবেন। এইটা একটা বড় সমস্যা হবে প্রশাসনিক, এটা ওনারা কিভাবে মোকাবেলা করবেন আমি জানি না। আরেকটি হবে, সেটা হচ্ছে আমরা এখন অনেক জায়গায় পৌঁছতে পারছে না এনবিআর। আমি এখন বাইরের লোক, সেই জন্য বলছি যে অনেক জেলা শহরে কিংবা উপজেলা শহরে বহু ব্যবসায়ী আছেন যার ভ্যাট দেওয়ার কথা,
আইনে যেটা হয়, কিন্তু সেইটা আদায় করার মতো লোক সংখ্যা নেই। লোক সংখ্যা বাড়াতে হবে এবং তাকে প্রশিক্ষিত উদ্বুদ্ধ করতে হবে। একজন হয়তো ইন্সপেক্টর ওখানে দেওয়া হলো, যাকে এখন ওটা জি। সহকারী রাজস্ব কর্মকর্তা বলেন, তিনি যে সত্যিকার অর্থেই দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে সরকারের জন্য রাজস্ব আদায় করবেন, সব ক্ষেত্রে এটা হয়তো সম্ভব হবে না। ওই জিনিসগুলো হচ্ছে প্রশাসনিক সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি। আমার মনে হয় সেই দিকে ওনাদের লক্ষ্য করা উচিত। জি, আমরা আবারও একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও আলোচনায় ফিরব। দর্শক, এই পর্যায়ে নেব আরেকটা বিরতি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন বিবিএস কেবলস এসটিভি সংলাপ। আমরা কথা বলছি ভ্যাট নিয়ে যত কথা এই প্রসঙ্গে। আবারও ফিরব আলোচনায়, আর এ পর্যায়ে আমাদের সাথে যেসব শ্রেণী পেশার প্রতিনিধিরা আছেন তাদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন নেব। আমি জহিরুল ইসলাম, মিডিয়াতে কাজ করি। আমার প্রশ্নটা জাকির হোসেন স্যারের কাছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন কোন শপিং মল বা আগোরা, স্বপ্ন এগুলাতে কোনো কেনাকাটা করি কোনো পণ্য, তখন ভ্যাট দিতে হয়। আর যখন বাইরে কোনো খুচরা বাজারে কেনাকাটা করি তখন কোনো ভ্যাট দিতে হয় না। এটা ডিফারেন্সটা কেন? আমি মোহাম্মদ ফারুক হোসেন, ব্যবসা করি, ছোটখাটো থাইয়ের ব্যবসা করি। আমার আলী আহমদ স্যারের কাছে প্রশ্ন যে ব্যাট না বাড়াইয়া ব্যাটের আওতা বাড়েন না কেন, এই প্রশ্নটা। আর একটা হইল যে গ্রাম পর্যায়ে ইটের বাটা আছে, বিভিন্ন বাটা আছে, কোটি কোটি টাকার ব্যবসা, কিন্তু তারা ব্যাট দিচ্ছে না। হ্যাঁ, এইভাবে ব্যাটের আওতাটা বাড়ানো যায় কিনা। আমি মোহাম্মদ ওমর ফারুক, আমি দৈনিক মানবকণ্ঠ জব করি। আমার মঞ্জু স্যারের কাছে একটা প্রশ্ন, ভ্যাট নিয়ে জনগণ এত আতঙ্ক কেন? প্রথম হলে ভ্যাট বাড়ানো হয়নি, ভ্যাট 15% ছিল, এখনো তাই রাখা হচ্ছে। কিন্তু আপনার কথাটা খুব সাংঘাতিক সত্য। আওতা বাড়ানো মানে কি, ভ্যাট কিন্তু আরোপিত আইনগতভাবে 91 সনের আইনেও বর্তমান আইনেও ভ্যাট আরোপিত সারা দেশে, কিন্তু যথেষ্ট জনবল নেই এবং এটা বাস্তবায়িত করা যাচ্ছে না। সুতরাং এটা মূলত একটি প্রশাসনিক সমস্যা। যে আপনি যেমন উদাহরণ দিলেন ইটের ভাটায় কয়জন ইন্সপেক্টর কখন যাবে, কোন শহর থেকে কোন, এখন তো গ্রামাঞ্চলে বহুত আছে, যেতে পারে না। একদিন যখন হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো চাপ পড়লো, একদিন গিয়ে উপস্থিত হলো, তিনি দেখে এসে বললেন যে না, এত ট্যাক্স হয় না, অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা খবরই রাখেন না, ওখানে একটা যোগ সাজসের কথা এসে গেল। আমি অত্যন্ত সম্মান রেখে বলছি, সব অফিসার কোনোদিনই যোগ সাজসে যান না, কিন্তু কেউ কেউ যান। অর্থাৎ আমাদের যে তত্ত্বাবধান সেইটা যথেষ্ট পরিমাণে নয়, এটা বাড়ানো দরকার, প্রশিক্ষণ বাড়ানো দরকার এবং কর্মকর্তাদেরকে উদ্বুদ্ধ করা দরকার। তার একটা বড় সুবিধা হচ্ছে এই যে অটোমেশন হয়ে যাচ্ছে, যেটা সব সমস্যার সমাধান হবে না, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আসলে রিটার্ন, তাতে অনেক সমাধান হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কর অনেক পরিমাণে বাড়বে স্বয়ংক্রিয় করার কারণে। আর বাড়ি ভাড়ার কথা বলছিলেন, বাড়ি ভাড়ার হচ্ছে এখন বর্তমানে শুধুমাত্র ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে যে বাড়িগুলো ভাড়া দেওয়া হয় সেইটার উপরে ভ্যাট আছে, কিন্তু আবাসিক কারণে যারা বাড়ি ভাড়া সেটা ভ্যাট নাই। সেটা সরকার করেছেন আমি ধারণা করি, এবং খুব সহজবোধ্য যে বাড়ি যারা ভাড়ায় থাকেন তাদের উপরে চাপ বাড়বে, কারণ অধিকাংশই তো সীমিত আয়ের মানুষ, সেই কারণে করা হয়নি। করতে পারলে ভালো হতো। যেমন নিউজিল্যান্ডে সব কিছুর উপরে ট্যাক্স আছে, সরকার যে কাজ করে তার উপরেও ভ্যাট আছে, কিন্তু আমাদের এখানে এটা মানুষকে ওই থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, রাখা হয়েছে। যদি দেশ চায়, জনগণ চায়, করতে পারলে আর ভালোই হবে। যারা রিটার্ন জমা দেয় না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেই? আইনগতভাবে যারা রিটার্ন দেয় না তাদের বিরুদ্ধে কারণ দর্শিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এইটার ব্যাপারে প্রশাসনিক শিথিলতা, প্রশাসনিক দুর্বলতার কারণে এটা খুব কম ক্ষেত্রেই কোনো শাস্তির ব্যবস্থা করা হয়েছে। জাকির হোসেন ব্যক্তিগতভাবে দায়ী না, তবে এনবিআর কে এই ব্যাপারটি খুব ভালো করে খেয়াল করতে হবে। এখন কিন্তু সহজ হবে, কারণ যখনই স্বয়ংক্রিয় হয়ে যাবে পরিষ্কার ধরা পড়বে এবং তাদের উপর স্বয়ংক্রিয়ভাবে কারণ দর্শানোর নোটিশও চলে যাবে। এখন আমার ধারণা যে ভ্যাটের আইন নতুন যেটা হয়েছে, আইনের দুইটার পার্থক্য যে সেটার মধ্যে অনেক কথা হয়েছে, কিন্তু প্রয়োগটা অনেক বেশি ভালো হবে। এবং কাছে একটা প্রশ্ন যে আমরা পরবর্তীতে যারা রিটার্ন জমা না দেয় তাদেরকে কোন আইনের আওতায় নিয়ে কোন উদাহরণ সৃষ্টি করবেন কিনা? জি, আপনার কাছে সুপার শপ বিষয়ক একটা প্রশ্ন ছিল। সুপার শপে যখন আপনি যান, আমি একটা করে আপনার প্রশ্নে আসি। সুপার শপের প্রশ্নটা হলো যে সুপার শপে গেলে আপনাকে এখন 4% ভ্যাট দিতে হয়,
আর যদি আপনি কোনো একটা পাশের দোকানে যান বা কাঁচা বাজারে যান, তাহলে ভ্যাটেবল আইটেম কিনলেও আপনাকে ভ্যাট দিতে হয় না। এর কারণ হলো সুপার শপে আপনি যান, তার ট্রানজেকশন এখনো 80 লাখ টাকা, নতুন আইনও 80 লাখ টাকা, 80 লাখ টাকার উপরে তার ট্রানজেকশন, ফলে সে ভ্যাট চার্জ করে। আর যে পাশের দোকানে যান, সম্ভবত তার টার্নওভার 80 লাখ টাকার নিচে, এই জন্য সে ভ্যাট চার্জ করে না, অথবা সে অপরাধ করে। আর এনবিআর সেই অপরাধটার আইনের আওতায় নিয়ে আসতে পারছে না। স্যার যেটা বললেন যে আমাদের প্রশাসনিক দুর্বলতা, বাস্তবায়নের যে দুর্বলতা আছে, সেটার সুযোগ নিয়ে আমরা এখন পজিটিভ লিস্ট নিয়ে কাজ করি। যিনি ভ্যাট অফিসে আসেন তাকে আমি বারবার বলি আরো বেশি দেন, আরো বেশি দেন। এবং যখন জুন চলে আসছে, আমাদের অফিসাররা প্রতিদিন প্রত্যেকটা ট্যাক্স পেয়ারকে ওই 32,000-এর মধ্যেই ফোন করতে থাকেন যে এই ভাই এই মাসে আরেকটু বাড়িয়ে দেন, আরেকটু বাড়িয়ে দেন। মঞ্জু ভাই হয়তো এটাকে আরো বেশি অনুভব করবেন উনি জীবন থেকে, কারণ ওনার কাছে হয়তো ফোন আসে যে এই মাসে আমার আরো 10 লাখ বাড়িয়ে দেন, এই মাসে আমাকে 20 লাখ বাড়িয়ে দেন। নতুন আইনে এটার কোনো সুযোগ নাই। নতুন আইনে যারা কমপ্লায়েন্ট তাদের কাছে কোনোভাবে কোনো অফিসার যেতে পারবে না। যারা নন কমপ্লায়েন্ট, ভ্যাট অফিস কাজ করবে মূলত তাদের নিয়ে। যারা রিটার্ন সাবমিট করে না তাদের সম্পর্কে তো এনবিআর জানবে না যে সে কে কি করছে। আদৌ ব্যবসা করছে, সে হতে পারে কি ব্যবসা করছে ট্যাক্স দিচ্ছে না, একটা হতে পারে। আরেকটা হতে পারে যে সে ব্যবসা করছে না, আরেকটা হতে পারে সে ব্যবসা শাটডাউন করে দিয়েছে। এইসব কারণেই তো হতে পারে রিটার্ন সাবমিট না করার। ভ্যাট অফিসাররা তখন তার কাছে যাবে যে নন কমপ্লায়েন্ট, যে রিটার্ন সাবমিট করে না, ট্যাক্স দেয় না। এর মধ্যে তো কেউ কেউ থাকবে যে সত্যি সত্যি তার ব্যবসা বন্ধ হয়ে গেছে, তখন ক্যান্সেল করা। কিন্তু এই নতুন ভ্যাট আইনের আগ পর্যন্ত যে 8 লাখ মাইনাস 32,000 তাদের কাছে আপনারা জানেন। এখন আমি একটু সাপ্লিমেন্ট করে নিই, উত্তরটাও চাইবো। আমি প্রশ্নকারী হয়ে যাচ্ছি। আমি নিজে জানি যে একটা গাড়ি যে ইম্পোর্ট করেছে, একজন ভদ্রলোক বাইরে গেছেন কিংবা এখান থেকে নিজের ব্যবহারের একটা গাড়ি, তারও একটা ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হয়েছে। এখন এইটা তার তো রিটার্ন দেওয়ার কিছু নেই, ব্যবসা কিছু নেই, এটার ব্যাপারে কিছু করা দরকার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। এটা হলো মূলত আমাদের যে পরিমাণ অফিসার আছে এবং যে পরিমাণ কাজ, 100% কাজ হলো আমাদের ম্যানুয়াল সিস্টেমে। আমাদের 28 কলাম, 32 কলাম, 22 কলাম, 24 কলাম ইত্যাদি ইত্যাদি ছক আছে রিপোর্ট করার জন্য। অফিসারদের মাসে 15 দিন ব্যয় করতে হয় এইসব রিপোর্টের জন্য। তারা ফিল্ডে যাওয়ার অত বেশি সময় পায় না। আর ফিল্ডে যদি যায়, স্যার একটু হিন্স দিয়েছিলেন, সবাই না হোক, কেউ কেউ আছে সামহাও হ্যান্ডশেক করে ফেলে, যারা মানে অন্যায়ের সাথে জড়িত থাকেন, এরাও জড়িত হয়ে যায়। এইসব কারণে আমাদের আসলে ক্যাপাবিলিটিটা ওইভাবে গড়ে ওঠে নাই। 2012 সালের পর থেকে আইন হওয়ার পরে গত 5 বছর আমরা এই জায়গাগুলোতেই কাজ করেছি, যাতে অফিসাররা 1 নম্বর হলো হ্যান্ডশেক করতে না পারে, 2 নম্বর হলো কোনো ব্যবসায়ীকে কোনো কারণে কখনোই ভ্যাট অফিসে না যেতে হয়, না যেয়ে সেবা সে পেতে পারে। 3 নম্বর হলো উনি রিটার্ন সাবমিট না করে খুব বেশি দিন যেন হাইড করে থাকতে না পারে। আমাদের সিস্টেমটা এখন বাংলাদেশের অলমোস্ট সব সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড, কাস্টমসের সাথে, সিপিটিউর সাথে যে প্রকিউরমেন্ট, তারপর ব্যাংকগুলোর সাথে। উনি রিটার্ন সাবমিট না করা পর্যন্ত খুব বেশি দূর যেতে পারবেন না। আর স্যার আরেকটা কথা বলছেন যে ওনার তো নিবন্ধন আছে, তাহলে রিটার্ন দিচ্ছে না কেন? এখন হলো একবার যদি জীবনে বিন নেয়, মানে ভ্যাট রেজিস্ট্রেশন নেয়, কিয়ামত পর্যন্ত উনি ওই নাম্বারটা দিয়ে কাজ করতে পারে। এই নাম্বারের এগেনস্টে যে রিটার্ন সাবমিট করতে হয় সেটাকে লিঙ্ক করা হয় নাই। নতুন আইনে করা হয়েছে, উনি 12 মাসে 12টা রিটার্ন সাবমিট করলে একটা অনার কার্ড পাবেন, এবং এই অনার কার্ড যদি না থাকে তাহলে উনি ওই কাজগুলো আর করতে পারবেন না। ফলে বাধ্য হয়ে তাকে রিটার্ন সাবমিট করতে হবে, অথবা ব্যবসা বন্ধ করে দিলে জানাবেন। এই সিস্টেমটা করার কারণে এনবিআর এর এখন ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাবে। যদিও আমরা এখন কাজ করছি ম্যানুয়াল সিস্টেমে, কারণ নতুন যে ক্যাপাবিলিটি সেটা আমরা এখন ব্যবহার করছি না। এখন আমরা অ্যাকচুয়ালি 91 আইনের জন্য কিছুই করছি না, যেভাবে চলছে সেভাবেই চলে যাক আর 2-3 মাস। আপনারা যে অনলাইনে নিবন্ধনের ব্যাপারটা বলছেন, এই অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম আছে, মানে অনেকে করতে পারে না, মানে অনলাইনের এই জায়গাটা আপনারা কতটুকু স্ট্রং? ধন্যবাদ। এটা আসলে ট্যাক্স পেয়ারদের একটা বড় কোশ্চেন হবে যে আমরা যে সিস্টেমটা তৈরি করছি এটা কতটা ইউজার ফ্রেন্ডলি, আর আমরা যে তৈরি করছি এটা কতটুকু ক্যাপাবল আনইন্টারাপ্টেড সাপোর্ট দেওয়ার জন্য। এক্ষেত্রে আমি বলি যে আমরা এসএপি ব্যবহার করেছি ওয়ার্ল্ড ওয়াইড, এবং এসএপি সেই ভার্সনটা ব্যবহার করছি যে ভার্সনটা 2020 সালে এসএপি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে। আমরা যখন দেখলাম যে আমাদের প্রোডাক্টটা অত ইউজার ফ্রেন্ডলি ছিল না, এসএপির সাথে সরাসরি আমরা জোগাড় করে
পৃথিবীর সবচেয়ে সেরা সিস্টেমটা আমরা ব্যবহার করছি। এটা এক্সট্রিমলি ইউজার ফ্রেন্ডলি, এর বাইরে পৃথিবীতে কিছু নেই। 2 নম্বর হলো আমরা ধরে নিয়েছি যে এট এ টাইম 5 লাখ লোক লগ ইন করবে, যদিও আমরা আশা করছি যে 2021 সালে যে 5 লাখ ট্যাক্স পেয়ার হবে, এখনই আমরা 5 লাখ লোক দিয়ে টেস্ট করে দেখেছি যে আমাদের সিস্টেমের 10 থেকে 12% ব্যবহার হয়, আর বাকি অলমোস্ট 90% আমাদের অব্যবহৃত থাকে। আমাদের ক্যাপাসিটিটা ওই লেভেলের যাতে কখনো বন্ধ না হয়ে যায়। আর 3 নম্বর হলো অলরেডি এটা জনপ্রিয় হয়েছে 16555। আপনি যদি এখনো ফোন করেন দেখবেন ওই পাশ থেকে একজন ধরছে এবং আপনাকে সালাম দিয়ে বলছে যে ভ্যাট সম্পর্কে আপনি কি জানতে চান। অনলাইন আমাদের একটা ই লার্নিং সিস্টেম আছে, ওইখানে গেলে দেখবেন যে হাজার হাজার লোক অলরেডি কোর্স নিয়ে সার্টিফাইড হয়ে গেছে, তাদেরকে আমরা সার্টিফিকেট দিচ্ছি, ফ্রি তারা ট্রেনিং নিচ্ছে, কোর্স করছে। আমাদের ফেসবুক পেজ যদি যান, ইউটিউব যান, সেখানে প্রচুর কন্টেন্ট আছে, প্রত্যেকটা ফেসবুকের প্রশ্নের উত্তর আমরা দেই। আমাদের একটা ডেডিকেটেড টিম আছে, কাজেই আমার মনে হয় না কোনো ধরনের হ্যাসেল হবে। তবে অবশ্যই প্রথম ম্যানুয়াল থেকে ডিজিটালি যখন যাব তখন মানুষের একটা ভয় থাকে, ওই ভয় কাটানোর জন্য আমরা মেলা করছি। 20 তারিখ থেকে মেলা হচ্ছে পুরো বাংলাদেশে, ওই মেলায় আমরা ট্যাক্স পেয়ারদের ভয় কাটানোর জন্য আমরা হাতে নাতে তাদেরকে শিখাবো। 2 লাখের উপরে ট্যাক্স পেয়ারকে আমরা হাতে নাতে ট্রেনিং দিয়েছি অলরেডি, এবং এটা চলতেই থাকবে। জি, আমরা মঞ্জুর আহমেদ স্যারের কাছে একটা প্রশ্ন ছিল, ভ্যাট নিয়ে জনমনে আতঙ্ক কেন? তার আগে একটা দুটো কথা খুব সংক্ষেপে বলতে হয়। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও ক্যালকুলেশনটা ভুল। এটা নিয়ে প্ল্যানিং মিনিস্ট্রিতে কিছুদিন আগে বেশ একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছে, সেখানে আমাদের ইকোনমিক পলিসি মেকিং, বাজেট টাজেট এগুলো নিয়ে ডিসকাশন হয়েছে। সেখানে আমি একজন ডেজিগনেটেড স্পিকার ছিলাম। সেখানে আমার প্রেজেন্টেশনে যেটা আমি দেখিয়েছি, আমাদের ডেজিগনেশন ডিউটি ট্যাক্স জিডিপি রেশিও ক্যালকুলেশনটা ভুল। এটা খুবই রোমান্টিক এবং ফ্যাশন টু স্পিক অ্যাবাউট দ্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও ইজ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা বলতে আমরা অনেকেই গর্ব অনুভব করি যে এত বড় তথ্যটা আমার কাছে আছে। আসলে দিস ইজ এ রং ফেলাস। জিনিসটা হচ্ছে আমাদের ট্যাক্স জিডিপি ক্যালকুলেশন রেশিওটাই ভুল, এটা একটা কথা। কারণ আমরা আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ারের যে বেঞ্চমার্কটা আছে ওইটা ইন্ডেক্স চেঞ্জ করেছি, কিন্তু সেখানে জিডিপি ক্যালকুলেশনে ওইটার রিফ্লেকশনটা নাই। এটা ইট হ্যাজ বিন এস্টাবলিশড বাই দি যারা এক্সপার্ট, যারা ওই সেমিনারে ছিলেন। তৃতীয় আর একটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের 20 থেকে 25% হচ্ছে এগ্রিকালচার, এন্টায়ার এগ্রিকালচার আউটসাইড ট্যাক্স নেট, যার ফলে হচ্ছে কি ভার্চুয়ালি আমার 75% অফ জিডিপি ফিগার 10% না, ইট ইজ অ্যারাউন্ড 12.5%। মুডির রিপোর্ট যদি দেখেন, তাহলে এই ফিটে 75% 100%-এর জন্য এটা কত হবে? নেপালের কৃষি সহ ট্যুরিজম সহ সবকিছু, নেপালের ট্যাক্স জিডিপি রেশিও তো বেশি হবেই। তো কাজে এই ক্যালকুলেশনটা আমাদেরকে ঠিক করা উচিত। আর আমাদের ট্যাক্স এক্সেম্পশন খাতটা অনেক কম, মানে অনেক বেশি, বিশেষ কৃষিখাত সহ বেশ কিছু খাত আছে। ফরেন ইনভেস্টমেন্ট আমরা ঢালাও ভাবে ট্যাক্স এক্সেম্পশন দিয়ে দিই, 15 বছর 20 বছর যত ব্যাংক ট্যাক্স দিতে না, ভ্যাট দিতে হবে না, ইনকাম ট্যাক্স এগুলো দিয়ে দিই। এইটাও আর একটা ব্যত্যয়। ব্যত্যয় কি সেন্সে? হিউজ ইনভেস্টমেন্ট, কিন্তু আমরা ইনভেস্টমেন্টের জন্য তাদেরকে ট্যাক্স হলিডে দিয়ে দিচ্ছি। ট্যাক্স হলিডে দেওয়ার ক্ষেত্রে সরকার একটা জিনিস ভুল করেন, সেটা হচ্ছে ন্যাশনাল ট্রিটমেন্ট। ঠিক সেই খাতকে যদি, দেশীয় খাতকে যদি আপনি ইকুয়ালি ট্যাক্স ট্রিটমেন্ট না দেন, তাহলে এটা রং প্র্যাকটিস। এই গ্লোবালি এটা অ্যালাউ করে না, ন্যাশনাল প্র্যাকটিস বলে সেটা। আপনি ফরেন ইনভেস্টমেন্ট যেভাবে ট্রিট করবেন, লোকাল ইনভেস্টমেন্টকে ইকুয়ালি ট্রিট করতে হবে। তো এই সবগুলো যদি অ্যাড করেন, আমাদের হিসাবে যে কোনো সাউন্ড হিসাবে ইট উইল বি অ্যাবভ 15% অফ জিডিপি, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যেটা বলেছেন, ট্যাক্স নেটওয়ার্ক। ট্যাক্স নেটওয়ার্কটা খুবই লজ্জাজনক যে আমাদের মোটে 32,000 ট্যাক্স দেন আউট অফ 8 লাখ। এইটা তো খুব কম করে হলেও আমরা 3 কোটি কর্মজীবী আমরা বলি ফেডারেশনকে বলি আমরা 3 কোটি ব্যবসায়িক প্রতিনিধিত্বকারী সংগঠন। তো 3 কোটি ব্যবসায়িক প্রতিনিধি হলে 3 কোটিতে রেজিস্ট্রেশন তো হইতেই হইতো। এটা হয় না কেন? এই যে বিরাট অ্যানোমালি, এইটা হচ্ছে আমাদের জাতীয় শিথিলতা। আমরা সবাই বলতেছি এটা করা উচিত, কিন্তু কেউ কিছু করি না। 1991 সালে যখন আইনটা হয়েছিল, তখনই আমি নিজে বলেছি যে আইন বলেন মূসক আইনে রেজিস্ট্রি হওয়া বাধ্যতামূলক, কিন্তু রেজিস্ট্রি হচ্ছে না, তার ব্যবসা নিষিদ্ধ। এটা আইনে করেন, কিন্তু ল মিনিস্ট্রি এটা মানল না। এনবিআর প্রপোজাল দিয়েছিল যে এটা করা যাবে না। আমার মনে হয় করা যাবে, কারণ আইনে বলছি তুমি কে ভ্যাট দিতে হবে, ভ্যাটের কালেক্টর হয়ে কাজ করতে হবে, কিন্তু তুমি করবে না। তো ইট শুড বি প্রাইভেটেড। এইখানে ব্যবসায়ীদের স্টেকটা বেশি। আমি ব্যবসা করছি, জাকির সাহেব ব্যবসা করছেন, জাকির সাহেব যদি ভ্যাট না দেন তাহলে আমি হাউ ডু আই সার্ভাইভ? আমি ট্যাক্স দিব, উনি ট্যাক্স দিবেন না। এটা সরকার রাজস্ব পাবে, সেটা পরের কথা। আমার জীবিকার উপরে আঘাত আসতেছে।
এটা আমরা চেষ্টা করতেছি। আমরা চাই সরকার এবং এনবিআর অত্যন্ত সচেতন এই জিনিসটা। আমি সরকার একটা টার্গেট করেছে 1 কোটি। নো, আমার পার্সোনাল টার্গেট হচ্ছে 100%। 100% টার্গেট করবেন, আপনি 10% পর্যন্ত যান। আপনি যদি টার্গেটই কম করে ধরেন তাহলে হবে না, আপনি 100% টার্গেট করেন। এটা আমরা অ্যাচিভ করতে পারবো। চেম্বার অ্যাসোসিয়েশন, আমাদের উপজেলা পর্যন্ত সংগঠন আছে বিজনেস কমিউনিটির, তাদেরকে সম্পৃক্ত করে আমরা কাজ করতেছি এনবিআর সাথে আমাদের পার্টনারশিপের ভিত্তিতে। এগুলি সুপার সো গুড। আতঙ্ক কেন? আতঙ্ক হচ্ছে যখনই কোঅর্ডিনেট বিজনেস প্রসেসের সাথে ডিলিংড হয়ে যে ট্যাক্স ব্যবস্থা বিজনেস প্রসেসটাকে আপসেট করে দিবে। যদি মূসক আইনের যেইভাবে আমরা সংগঠন চেয়েছি, আলী আহমদ কমিশনের রিপোর্টে যেগুলি সুপারিশগুলি করেছি, না যদি করে, স্টিল সেক্টর কলাপস করবে, সিমেন্ট সেক্টর কলাপস করবে, জুয়েলারি সেক্টর কলাপস করবে, এসএমই মাঝারি সেক্টর কলাপস করবে, এগুলি সব কলাপস করবে, ইনএভিটেবলি কলাপস করবে, কিয়ামত হয়ে যাবে। এগুলি সরকারের ঊর্ধ্বতন সিনিয়র লেভেলের সেক্রেটারিরা কিন্তু 100% কনভিন্সড। ফাইন্যান্স সেক্রেটারি বলেন, কমার্স সেক্রেটারি বলেন, ইন্ডাস্ট্রি সেক্রেটারি বলেন, দে আর কনভিন্সড। এখন আমার মনে হয় মন্ত্রী পর্যায়ে কনভিন্সড, সরকারের বিবেচনাধীনে আছে। আমাদের এই কথাগুলি গভর্নমেন্ট ফেইলস টু ডিসএগ্রি। যে লেভেলে বসি সেই লেভেলে আলোচনার টেবিলে যখন তথ্য উপাত্ত দিয়ে কথাবার্তা হয় তখন দে ফেইল টু ডিসএগ্রি। তখন আমরা সাইন করি যে এই জিনিসটা আমরা এগ্রি করলাম। বা কোর কমিটি, বেশ 3-4টা কোর কমিটি হয়েছে, সেখানে কিন্তু আমরা জয়েন্টলি এই বিষয়গুলিতে আমরা সহমত হয়েছি। আমরা জাকির ভাই যে লক্ষ্য বলেন, লক্ষ্যের সাথে আমরাও একমত। এটা জাতীয় লক্ষ্য, এটা আমাদের সবার মিলে করার কথা। প্রসেসটার মধ্যে ভিন্নতা আছে। ওনার একটা প্রসেস, আমরা বলছি যে না, ইট শুড বি মোর বিজনেস ফ্রেন্ডলি অ্যান্ড ইন্টিগ্রেট উইথ দি এক্সিস্টিং বিজনেস প্রসেস। তাহলে আপনার ফাইনাল পয়েন্ট, যিনি ট্যাক্স দিবেন বা বিজনেস করবেন, সে যদি অ্যাপ্রিসিয়েট করতে না পারেন তাহলে তো হবে না। তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, রপ্ত করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তামিমকে বলে, পাপন সাহেব তো বাউন্সার ফেস করবেন না, বাউন্সার তামিমকে ফেস করতে হবে। তো তামিমকে বাউন্সার ফেস করার যোগ্য করে দেন। ওই যে ওখানে যারা বসে আছেন তাদেরকে বাউন্সার ফেস করার যোগ্য করে দেন, প্রসেসের মধ্যে করে দেন, তাহলে তারা বাউন্সার ফেস করতে পারবে। তো এই জিনিসটা আমাদের বলছি যে বিজনেস প্রসেসটা, এই নতুন ভ্যাট আইনের কনসেপ্ট নতুন, এগুলি আমরা 20 বছর যাবত চেয়েও পাই নাই, কিন্তু 2012 সালের প্যাকেটে সব চলে এসছে। আমাদেরকে প্রাইস অ্যাপ্রুভাল নিতে হবে না, আমরা সিঙ্গেল রেজিস্ট্রেশনে পুরো বাংলাদেশে আমার নেটওয়ার্ক, বিজনেস নেটওয়ার্ক এস্টাবলিশ করতে পারবো। এগুলি একেবারে বিরাট একটা জাইগান্টিক স্টেপ ফরওয়ার্ড টুয়ার্ডস বিজনেস সিম্পলিফিকেশন। এই জিনিসগুলি ওনারা করছেন, আমরা চাইও পাই না, কিন্তু এখন করে ফেলছেন। কিন্তু গ্যাপটা যেখানে আছে সেটা দূর করাটা হচ্ছে, সেই দূর করলে এই ভয়টা থাকবে না। এখন কনজিউমার লেভেলে ভয় হচ্ছে যে দোকানদাররা তো ত্রাসের মধ্যে আছে। আমি 100 টাকায় 15 মধ্যে 15 টাকা ভ্যাট নিয়ে ক্রেডিট চালান কোথায় পারবো? আর 1-2টা আইটেমে ক্রেডিট চালান দিয়ে ফাইলপত্র মেনটেন করা যায়। যিনি 1000 আইটেম ডিল করতেছেন, জি, তুমি এতগুলি 1000 আইটেমের ক্রেডিট চালান কোত্থেকে কি করবেন না করবেন, উনি তো ডিকশনারিতে এতগুলি শব্দ নাই যতগুলি পণ্য আমাদের দোকানে রাখতে হয়। জি, হাউ ক্যান ইউ মেইনটেইন সো মাচ ফাইন? তো এগুলি ওয়ার্ল্ডে একটা প্র্যাকটিস আছে। জি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে 192 ধারায় ইউরোপিয়ান কমিউনিটি, যেটা 1992 সালে আছে, যে সমস্ত ক্ষেত্রে স্কেল এবং এই ধরনের ডিসক্যাপাসিটির জন্য পড়ে হবে, সেখানে ফ্ল্যাট রেটে ভ্যাট ইম্পোজ করা যাবে। এই কথাটাই আমরা বলতেছি। আলী আহমদ কমিটি সাহেব বলেছেন যারা দোকানদার তারা একটা ফ্ল্যাট রেটে ভ্যাট দিবে, হারটা সরকার নির্ধারণ করে দিবে। এই গ্যাপগুলি দূর হয়ে গেলে কোনো সমস্যা নাই, কোনো ভয়ের কারণ নাই। জি, ভ্যাট নিয়ে যত কথা, এই বিষয় নিয়ে একেবারে আপনাদের সংক্ষিপ্ত সবশেষ মতামত শুনবো। প্রথমে জাকির হোসেন। ট্যাক্স জিডিপি মেজারের বেস সারা পৃথিবীতে সেম, আমরা সেভাবেই করছি। যদি আমরা এটাকে পরিবর্তন করি তাহলে 2.47% বাড়াইতে পারবো, কারণ আমাদের ভ্যাট এক্সপেন্ডিচার আছে 2.47%, তাতেও নেপালের নিচেই আমরা থাকবো। এবং সম্ভবত পৃথিবীর 2টা বা 3টা দেশের চেয়ে উপরে উঠবো আর কি, 2.47% যদি বাড়ে। আর 2 নম্বর হলো, এখনকার নতুন আইন টোটালি বিজনেস প্রসেসকে একনোলেজ করে, বিজনেসকে কোনোভাবেই মোটিভেট করতে চায় না। ওনাদের যে স্যারের নেতৃত্বে যে কমিটিতে ছিল, ওই কমিটির 3 এবং 4 নম্বর যে এগ্রিমেন্ট ছিল, সেটা ছিল 91 ভ্যাটে ফিরে যাওয়া। হয়তো এইটার ইম্প্যাক্টটা বুঝতে পারেনি যে 91 আইনটাকে কেন চেঞ্জ করে 2012 আইনটা আসতে চাচ্ছিল সরকার। সেটা আমি প্রথম 3টা অবজেক্টিভস এর কথা বলেছিলাম, ওইটাই ছিল নতুন আইনে যাওয়ার পেছনে। এই 3 এবং 4 নাম্বার হলো ট্রাঙ্কেটেড বেজ আসা। মঞ্জু ভাই এখন যেটা বললেন যে দোকানদারকে ফিক্স করে দিতে, এইটা হলো ওই 91 আইনে আসা যাতে চালান ইস্যু করা না লাগে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। জি, আলী আহমদ স্যার। ভ্যাটের মূল ব্যাপারটা হচ্ছে জনসাধারণ দেবে, তো যিনি এটা ভোক্তা
তার উপরে গিয়ে শেষ দায়টা চাপাবে। ওষুধের যে আজকে আমরা সবাই ওষুধ কিনি বিভিন্ন রকমের মাথা ধরে, ওটার মধ্যে কিন্তু ভ্যাট আছে, আমরা কোনো চেঁচামেচি তো করছি না, ওর উপরে 15%ই কিন্তু আছে ওষুধের ভ্যাট। তো আসলে সাধারণ ভোক্তা তিনি কিন্তু কিছু বুঝতে পারেন না যে কোনখানে এটা অপ্রত্যক্ষ কর দেওয়া হয়। কিন্তু মজা হলো এটা নিয়ে সবচেয়ে বেশি চেঁচাচ্ছেন সবচেয়ে বড় ব্যবসায়ী যারা ধনীরা। এটা কিন্তু একটু ভালো করে খতিয়ে এটা বোঝা দরকার যেটা কেন হচ্ছে। অর্থমন্ত্রী এক জায়গায় বলেছেন যে আলোচনাক্রমে যে ভ্যাটের কিছু একটা সহনীয় পর্যায়ে হার হতে পারে, কিন্তু আমার মনে হয় এটা এখন অবসান হওয়া দরকার এবং স্বয়ংক্রিয় সবকিছু করা হয়েছে, এটা এখন বাস্তবায়নটা শুরু হওয়া দরকার। সবশেষ বক্তব্য শুনবো মঞ্জুর। আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিই, উনি এনবিআর এর বক্তব্য শুনেছেন, আমাদের বক্তব্য শুনেছেন। উনি লাস্ট ওনার সাথে যে আমরা মিটিং করেছি 3টা রিলিফ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে বলেছেন তোমাদেরকে আমি এতগুলি ট্রাঙ্কেটেড ভ্যালু দিতে পারবো না, একটা বেঞ্চমার্ক ভ্যালুয়েশন মার্ক দিব, যারা ক্রেডিট নেবে না তারা এই বেঞ্চমার্ক ভ্যালুয়েশনের ভিত্তিতে ট্যাক্স দিবে। এটা আমরা উনাকে হাজারবার ধন্যবাদ জানি। আর একটা উনি বলেছেন যে 80 লক্ষ টাকা ট্রানজাকশনের সীমা যেটা একেবারে অপ্রতুল ইনফ্যাকচুয়াস, সেটা উনি বাড়াবেন। আমরা 5 কোটি টাকা চেয়েছি, উনি বলছেন 5 কোটি টাকা করতে পারবো কিনা জানি না, সরকার বিবেচনা করে দেখবে যতটুকু করা যায়। আর যারা ট্রাঙ্কেটেড উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনে নেবেন 3% ট্যাক্স দিয়ে, তারা উপকরণ ব্যবহার করলে ওই 3% ক্রেডিট নিতে পারবেন। এটা উনি নীতিগতভাবে মেনে নিচ্ছেন। তো এই 3টা মেনে নিলে আমি মনে করি না যে সরকার নতুন আইন বাস্তবায়নে কোনো সমস্যা হবে। বাকিটা যেটা দূরবতা, এটা জাকির ভাই কেপেবল এনাফ, এই সমস্ত উনি দূর করে ফেলতে পারবেন। এবং আমরা জাকির ভাইয়ের সাথে আলাপ করেও সরকার লাগবে না, আমরা এগুলি সেটেলমেন্ট করে ফেলতে পারি। হি ইজ এ ভেরি গুড অ্যাকোমোডেটেড অফিসার। তো কাজেই আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে। আর এমনি যেটা পেপারে দেখেন এগুলি রিটোরিক্যাল, মানে কোনো কিছু অ্যাচিভ করার আগে প্রেশারটা ক্রিয়েট করে রাখার জন্য আর কি। তো আপনারা এতে ঘাবড়াবার কিছু নাই ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ আমাদেরকে আশ্বস্ত করবার জন্য, এবং আপনাদের 3 জনকেই ধন্যবাদ এসটিভি সংলাপে অংশগ্রহণ করবার জন্য। একই সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। সুপ্রিয় দর্শক, অর্থনীতির জন্যই কর, কিন্তু করের জন্য অর্থনীতি নয়। দেশের অর্থনীতিকে গতিশীল রেখে অর্থনীতির বিকাশ ঘটিয়েই ভ্যাট আদায় করতে হবে। সেই ভ্যাট আদায়ে যেন দ্রব্যমূল্য না বাড়ে, জনগণের ভোগান্তি না বাড়ে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয় এবং সার্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বাধাগ্রস্ত না হয়। বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়েই সহনশীল মাত্রায় ভ্যাট ও অন্যান্য কর আদায় করতে হবে। পাশাপাশি বন্ধ করতে হবে কর ফাঁকিও। সেই প্রত্যাশায় শেষ করছি বিবিএস কেবলস এসটিভি সংলাপ। দর্শক, জানিয়ে রাখি, বিবিএস কেবলস এসটিভি সংলাপ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11:30 এবং শুক্রবার সকাল 9টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।